Just I welcome you all on behalf of Bangladesh Academy of Vision Science. So আমাদের আগের প্রেজেন্টেশন ছিল বাবিসের পক্ষ থেকে আমার প্রেজেন্টেশন ছিল ওসিটির উপরে। তো আমার কাছে মনে হলো ব্যাকগ্রাউন্ডটা জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে মনে হলো বি স্ক্যান এবং সাবসিকুয়েন্ট অ্যাপ্লিকেশন এগুলো উপরে ডিসকাস করলে মনে হয় হেল্পফুল হবে। এটা মনে করি আমরা আসলে বি স্ক্যানের উপরে আমরা প্রেজেন্টেশনটা করার জন্য ট্রাই করতেছি। আরেকটা যেটা বেসিক্যাল আমাদের একটা কমন ইনভেস্টিগেশন এবং ইনফ্যাক্ট আমাদের অল অপথলমোলজিস্টের জন্য একটা এসেনশিয়াল টুল। এটা আমরা সবথেকে কমনলি যে ইনভেস্টিগেশন করে থাকি সেটার মধ্যে একটা মনে হয় বি স্ক্যান, নেক্সট টু বায়োমেট্রি, এটা আমার কাছে মনে হয় আর কি। সো এটা আমাদের আবার একটা ধারণা থাকা দরকার, শুধু ধারণা না, এখন আসলে এটা আসলে সবাইকে পার্সোনালি পারা উচিত বলে আমার কাছে মনে হয়। সো সেই পার্সপেক্টিভেই আসলে প্রেজেন্টেশনটা করার চেষ্টা করব। ইনফ্যাক্ট আমার এইমটা কি, বা আমি আসলে এক্সপেক্ট করতেছি যে আমি আমার নিজের এক্সপেকটেশনটা কি। আমার এক্সপেকটেশন হচ্ছে এই ক্লাস মানে এই 6টা লেকচার যারা করবেন মানে তাদেরই করা উচিত যারা নিজেরা মনে করে যে আই উইল ডু বি স্ক্যান মাইসেলফ। হ্যাঁ, আমি মনে করি এই এইম এবং এই টার্গেট যাদের আছে তাদের এই ক্লাসটা করা উচিত। শুধুমাত্র কিছু একটা শিখবো, কিছু একটা দেখলাম, অথবা পরীক্ষায় একটু হেল্পফুল হবে, পরীক্ষায় হয়তো একটু অ্যান্সার করতে পারবো, এইটা এই এইম হইলে মানে সে তারা করতে পারেন। বাট আমার কাছে মনে হয় সেটার থেকে যারা অন্তত মেন্টালি এভাবে প্রিপেয়ার যে আই উইল ডু বি স্ক্যান মাইসেলফ, আমি experience from chart is best artisan. This is for specific physics. Then we have 20 minutes. ঠিক আছে, তাদের এই ক্লাসগুলো হেল্পফুল হবে এবং এই এইম নিয়ে আসলে একটু অ্যাটেন্ড করলে উপকৃত। সো আমরা So the text and pictures of the presentation are taken from this book, Manual and Atlas of B-scan ultrasonogram. So আমাদের প্রেজেন্টেশনটা এটা 6টা দিন, আপনারা জানেন 7, 8, 9 এবং 14, 15, 16 মোট 6 ডেজ। হ্যাঁ, সো এর মধ্যে আমাদের these are the outline of the presentation: elementary B scan, practical B scan, and next আমরা clinical B scan এর ভিতরে আমরা 4টা ক্লাস নেব ইনশাআল্লাহ। সো এর ভিতরে আশা করতেছি আমরা B scan যে করার জন্য যে আমাদের নলেজ দরকার সেটা হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আজকে আমরা এলিমেন্টারি বি স্ক্যান, আমি আসলে খুব বেসিক নিয়ে বেশি কথা বলতে কখনোই আগ্রহী না, তারপরেও আমাদের কিছু বেসিক জিনিস না জানা থাকলে আমাদের ফাইনালি আমাদের ইন্টারপ্রিটেশনে প্রবলেম হয়। সো এই জন্য কিছু এসেনশিয়াল বেসিক আমরা আলোচনা করব। So I acknowledge the kind help of these doctors who have helped me to prepare the presentation and who contributed to prepare this basic chapter. So আমাদের ডে টু লাইফে আমরা জানি BAT is the producer of ultrasound. প্র্যাকটিক্যালি আমাদের সোনার সিস্টেমে আল্ট্রাসাউন্ড ইউজ হয়, যেমন আমাদের সাবমেরিন এন্ড আদার্স। দিস ওয়াজ দ্য ফার্স্ট clinical these are the first practical application of ultrasound. সো আমাদের এখানে আমরা একটু সাউন্ডের ভেলোসিটি একটু দেখি, এটা আমাদের পরবর্তীতে হেল্পফুল হবে। যে অ্যাকুয়াস এবং ভিট্রিয়াসের ভিতরে আমাদের ভেলোসিটি 1532 মিটার পার সেকেন্ড, এন্ড সিলিকন অয়েলে আমরা দেখি অ্যাকুয়াস এবং ভিট্রিয়াসের থেকে এই ভেলোসিটিটা অনেক কম। সো এই ইনফরমেশনটা আমাদের পরবর্তীতে একসময় কাজে লাগবে।
সো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকুয়াস বা ভিট্রিয়াসের ভিতরে সাউন্ডের যে ভেলোসিটি সেটা সিলিকন অয়েলে সেই ভেলোসিটি অনেক কম। আমরা সবাই আসলে হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ এবং লো ফ্রিকোয়েন্সি ওয়েভটা বুঝতে পারি যে দিস দা আপার পার্ট ইজ হাই ফ্রিকোয়েন্সি এন্ড লো ফ্রিকোয়েন্সি ওয়েভ এটা আমাদের একটু ইম্পর্টেন্ট, আমাদের প্র্যাকটিক্যালি এটা একটু কাজে লাগবে আমাদের। এটা জাস্ট দিস ইজ দা হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ, সো মোর ফ্রিকোয়েন্ট waves are more frequently going on and less frequently going on. সো ফ্রিকোয়েন্সির সাথে আমাদের ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সির একটা রিলেশন আমরা সবাই জানি যে ওয়েভলেন্থ বেশি হলে ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ বেশি ফ্রিকোয়েন্সি কম, ওয়েভলেন্থ কম ফ্রিকোয়েন্সি বেশি। সো আমরা ওয়েভলেন্থ, এটা ওয়েভলেন্থ বেশি সো ফ্রিকোয়েন্সি কম, মানে less frequently this is occurring, less frequently this is wavelength কম, so more frequently the waves are occurring. সো ওয়েভলেন্থ বেশি ফ্রিকোয়েন্সি কম, ওয়েভলেন্থ কম ফ্রিকোয়েন্সি বেশি। সো এটা আমাদের জাস্ট ফিজিক্সের একটা নরমাল একটা ফিজিক্স, এটা আমরা সবাই জানি যে ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সি রিলেশনটা। বাট এটা আমাদের প্র্যাকটিক্যালি কি ইম্পর্টেন্ট লাগে, আমাদের কেন বি স্ক্যানে লাগবে এটা, হ্যাঁ। সো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ যেখানে বেশি সেটার পেনিট্রেশন আমাদের বেশি। সো ওয়েভলেন্থ বেশি হলে পেনিট্রেশন, সাউন্ড can penetrate more but resolution is low, so wavelength বেশি ফ্রিকোয়েন্সি কম, সেই এরকম একটা সাউন্ড ওয়েভের পেনিট্রেশন বেশি বাট রেজোলিউশন কম। সো আমার এই ধরনের একটা সাউন্ড ওয়েভ আমরা ইউজ করতে পারি ফর দা স্ক্যানিং অফ ডিপার স্ট্রাকচারস অফ দ্য বডি। অন দ্য আদার হ্যান্ড আমাদের ওয়েভলেন্থ কম ফ্রিকোয়েন্সি বেশি, সেখানে আমাদের কি হবে, পেনিট্রেশন কম রেজোলিউশনটা বেশি। আমরা সুপারফিশিয়াল স্ট্রাকচার আমরা সেখানে বেশি ভালো স্টাডি করতে পারবো। সো আমরা যদি একটু ব্যাকে যাই, সো এটা হাই ফ্রিকোয়েন্সি, সো এর পেনিট্রেশন কম, এটা ফ্রিকোয়েন্সি হাই, পেনিট্রেশন কম, সো আমরা এটা সুপারফিশিয়াল স্ট্রাকচার স্টাডি করতে পারবো। এখানে ফ্রিকোয়েন্সি কম, সো এর পেনিট্রেশন বেশি, এখানে আমাদের ডিপার স্ট্রাকচার অফ দ্য বডি আমরা স্টাডি করতে পারবো। সো আমরা আরেকটু দেখি প্র্যাকটিক্যালি আমাদের ইম্পর্টেন্সটা কি। এখানে দেখি একটা নরমাল আমাদের আল্ট্রাসোনোগ্রাম অফ আই, বি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাম অফ আই, হ্যাঁ। সো এখানে আমাদের বি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাম অফ এন্ট্রাস সেগমেন্ট, যেটাকে আমরা ইউবিএম বলি, আল্ট্রাসাউন্ড বাই মাইক্রোস্কোপি। সো আমরা এখানে আমাদের কোন আল্ট্রাসাউন্ড ইউজ হয়েছে, হাই ফ্রিকোয়েন্সি আর লো ফ্রিকোয়েন্সি। এখানে আমাদের ইউজ করছি আমরা হাই ফ্রিকোয়েন্সি আর লো ফ্রিকোয়েন্সি। স্যার হাই ফ্রিকোয়েন্সি স্যার, হাই ফ্রিকোয়েন্সি স্যার। সিলেক্ট হাই ফ্রিকোয়েন্সি যার ওয়েভলেন্থ কম, হাই ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ কম। আর এখানে আমরা ইউজ করছি লো ফ্রিকোয়েন্সি যার ওয়েভলেন্থ বেশি, ঠিক আছে। সো আমরা আবার একটু দেখি, এটা আমাদের একটু ইম্পর্টেন্ট। সো আমরা ইউবিএম যখন ইউজ করতেছি তখন আমরা এইটা ইউজ করতেছি, যখন আমরা নরমাল বি স্ক্যান করি তখন আমরা এইটা ইউজ করি, ঠিক আছে না? এতটুকু মনে হয় ক্লিয়ার? এটা নরমাল ফিজিক্স এর কথা বললাম। সো আমাদের যদি আমরা রেজোলিউশনের কথা বলি, সো হাই, দেখেন এখানে আমাদের হাই ফ্রিকোয়েন্সি, এখানে আমরা দুটো ডটকে সেপারেটলি বুঝতে পারতেছি, সো রেজোলিউশন বেশি। হাই ফ্রিকোয়েন্সি রেজোলিউশন বেশি, লো ফ্রিকোয়েন্সি রেজোলিউশন কম। এখানে তিনটা ডট আছে বোঝা যাচ্ছে, কিন্তু তিনটা ডট একটার সাথে আরেকটা ওভারল্যাপ করে আছে, তিনটাকে সেপারেটলি বুঝতে পারি না। সো এইটার রেজোলিউশন কম আর এখানে রেজোলিউশনটা বেশি, কিন্তু এখানে পেনিট্রেশন কম। আমরা 3 নাম্বারটাকে পিক আপ করতে পারিনি, হাই ফ্রিকোয়েন্সি 3 নাম্বারটাকে আমরা পিক আপ করতে পারিনি, বাট এখানে আমরা তিনটাই পিক আপ করতে পারছি, বাট রেজোলিউশন কম। সো দিস ইজ হাই লো ফ্রিকোয়েন্সি মিন্স লং ওয়েভলেন্থ বেশি, লো ফ্রিকোয়েন্সি পেনিট্রেশন বেশি, বাট রেজোলিউশন কম, ঠিক আছে। সো আমাদের এই ইনফরমেশনটা আসলে দরকার হচ্ছে এখানে। সো আমাদের এখানে ইউজ হচ্ছে লো ফ্রিকোয়েন্সি লং ওয়েভলেন্থ, এখানে আমাদের পেনিট্রেশন বেশি বাট রেজোলিউশন কম ইন কম্পারিজন টু ইউবিএম। এখানে আমাদের হাই ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ কম, এটা পেনিট্রেশন কম বাট রেজোলিউশন বেশি। রেজোলিউশন কেন বেশি? আমাদের কর্নিয়ার অ্যান্টেরিয়র লেয়ার, পোস্টেরিয়র লেয়ার, স্ট্রোমা
আইরিসের অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সিলিয়ারি বডি, অল স্ট্রাকচারস খুব মেটিকুলাসলি দেখা যাচ্ছে। সো রেজলিউশন ইজ ভেরি হাই। আমরা অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ডে যেটা আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য কিডনি, সেখানে আমাদের ডিপার স্ট্রাকচার, নরমালি আমি জাস্ট জেনারেল আল্ট্রাসাউন্ডের সাথে একটু কম্পেয়ার করার চেষ্টা করছি। সো আমাদের নরমাল কিডনি স্ট্রাকচার স্ক্যান করার জন্য আমাদের তাহলে আমাদের কোনটা লাগে? লো ফ্রিকোয়েন্সি লং ওয়েভলেন্থ। ঠিক আছে, এতটুকু মনে হয় আমার। এটা আমরা জাস্ট নরমাল ফিজিক্সের কথাই বললাম, আজকে আসলে টোটালটা বেসিক্যালি ফিজিক্স। সো আল্ট্রাসাউন্ড বিম প্রপার্টিজ, এখানে দুইটা মিডিয়াকে আমি আল্ট্রাসাউন্ড বিম দুটো মিডিয়ার ডেনসিটি ডিফারেন্স হলে কেমন বিহেভ করে সেটা দেখানোর চেষ্টা করলাম। একটা এক্স একটা মিডিয়া, ওয়াই একটা মিডিয়া, জেড একটা মিডিয়া। জেড মিডিয়াটা ডেন্সার মিডিয়া, এক্স থেকে ওয়াই ডেন্সার, ওয়াই থেকে জেড ডেন্স মিডিয়া। ঠিক আছে, সো এক্স থেকে যখন সাউন্ড বিম যাচ্ছে, সো যে পরিমাণ সাউন্ড বিম রিফ্লেক্ট করবে, হ্যাঁ, কোন মিডিয়াতে বেশি রিফ্লেক্ট করতেছে? দুটো মিডিয়ার গ্যাপ যদি বেশি হয়, এখানে এক্স এর সাথে জেড এর যে গ্যাপ, ডেনসিটির গ্যাপ, ডেনসিটি অফ দ্য মিডিয়া, আমি বলতেছি এখানে ডেনসিটি অফ দ্য মিডিয়া, এক্স এর সাথে ওয়াই এর ডেনসিটিতে ডিফারেন্স, এক্স এর সাথে জেড এর ডেনসিটি ডিফারেন্স আর একটু বেশি। ঠিক তো, ছবিতে তো বোঝা যাচ্ছে তাই না ডেনসিটিটা? সো এক্স এবং ওয়াই এর যে ইন্টারফেস, এখানে সাউন্ড বিম যে পরিমাণ সাউন্ড বিম রিফ্লেক্ট করবে তার থেকে বেশি রিফ্লেকশন হবে এক্স এবং ইন্টারফেস থেকে। ঠিক আছে না? এটা কি বোঝা যাচ্ছে? আমাদের ছবি থেকে কি বোঝা যাচ্ছে? এক্স এবং ওয়াই এখানে যে গ্যাপ, এইটার ডেনসিটি এবং এইটার ডেনসিটির যে গ্যাপ, এক্স এবং জেড এর ডেনসিটির গ্যাপটা অনেক বেশি। সো এখানে যে পরিমাণ সাউন্ড বিম রিফ্লেক্ট করবে তার থেকে বেশি রিফ্লেকশন হবে এই ইন্টারফেসে। এইটা আমাদের ইম্পর্টেন্ট, এটা আমাদের পরে প্র্যাকটিক্যালি আসলে কিছু সময় কাজে লাগে। সেটা একটা নরমাল বেস স্ক্যান আল্ট্রাসোনোগ্রাম, এটা একটা। এখানে আমার রেটিনাটা ভালো বোঝা যাচ্ছে না তাই না? রেটিনা করয়েড লেয়ার বোঝা যাচ্ছে না, কারণ এখানে ভিট্রিয়াস হেমোরেজ আছে। ভিট্রিয়াস হেমোরেজ হওয়ার কারণে আমাদের ভিট্রিয়াসের ডেনসিটিটা বেড়ে গেছে। ভিট্রিয়াসের ডেনসিটি বেড়ে যাওয়ার কারণে আমাদের এই যে রেটিনা এবং ভিট্রিয়াসের ইন্টারফেস, এই ইন্টারফেসের গ্যাপটা কমে গেছে। ভিট্রিয়াস হেমোরেজ হওয়ার কারণে এটার ডেনসিটি বেড়ে গেল, ভিট্রিয়াস ক্যাভিটির ডেনসিটিটা বেড়ে গেল, মিডিয়া ডেনসিটি বেড়ে গেল। সো আমার এই ইন্টারফেসের ডিফারেন্সটা কমে গেল। ঠিক না? এখানে আমার যে ভিট্রিয়াসের সাথে আমাদের রেটিনার যে ভিট্রিয়াসের সাথে রেটিনার যে এই যে ইন্টারফেসের যে গ্যাপ, মিডিয়া ডেনসিটির যে গ্যাপ, ডেনসিটি গ্যাপ, ভিট্রিয়াসের সাথে নরমাল ভিট্রিয়াসের সাথে রেটিনার যে ডেনসিটি গ্যাপ, মিডিয়া ডেনসিটির গ্যাপ, সেটা বেশি নাকি এই ডেনসিটি গ্যাপটা বেশি? গ্যাপ কোনটাতে বেশি? ভিট্রিয়াসের সাথে নরমাল রেটিনার স্যার। আগেরটা দিচ্ছি, এটাতে বেশি। নরমাল ভিট্রিয়াসের সাথে রেটিনার, নরমাল ভিট্রিয়াসের সাথে রেটিনার এটার গ্যাপটা বেশি তাই না? এখানে একটু ভিট্রিয়াসের ডেনসিটি বাড়ার কারণে জি স্যার। আমার কমে গেছে। সো এই কারণে আমি কিন্তু লাইট মানে এখানে সাউন্ড রিফ্লেকশনটা কম হবে। সাউন্ড এই যে রিফ্লেকশনটা কম হচ্ছে, রিফ্লেকশন যেহেতু কম হচ্ছে, সো আমি এই রেটিনাটা খুব ভালো মতো বুঝতে পারি না। এখানে আমরা রেটিনা করয়েড খুব ভালো মতো বুঝতে পারি, কিন্তু ওখানে বুঝতে পারি না, বিকজ এর ডেনসিটি গ্যাপ কম। এই ডেনসিটি গ্যাপ কম হয় এখানে যেমন সাউন্ড এই যে গ্যাপ বেশি হওয়ার কারণে সাউন্ড বেশি রিফ্লেকশন হচ্ছে। সেটার উদাহরণ হচ্ছে এইটার এই ছবির উদাহরণ হচ্ছে এইটা, আর এইটার উদাহরণ হচ্ছে গ্যাপ কম, সেটার উদাহরণ হচ্ছে এটা। ঠিক আছে? কেন আমরা আসলে এই জায়গা ভালো মতো রেটিনা করয়েড এগুলো বুঝতে পারি না? এটা কি বোঝা গেল? ঠিক আছে, এতটুকু? জি স্যার। ওকে, নেক্সট হচ্ছে আমাদের একটা সাউন্ড বিম যখন যায়, সাপোজ 100% সাউন্ড বিম যাচ্ছে, এর অলমোস্ট 60% রিফ্লেকশন হয়, 20% আমাদের অ্যাবজর্পশন হয়, হ্যাঁ, এন্ড 20% রিফ্রাকশন হয়ে যায়। 60% রিফ্লেকশন হলো, 20% মিডিয়া অ্যাবজর্ব করে ফেলে এবং 20% রিফ্রাকশন হয়। সো অলমোস্ট 60 20 80 এন্ড অ্যাবজর্পশন হয়ে গেছে 20, সো 100%।
সো এই 100% এভাবে মোটামুটি ভাগ হয়ে যায়। সাউন্ড বিম যখন একটা প্লেন একটা লার্জ রিফ্লেক্টরের উপরে পড়ে তখন কি হয়, কিছু সাউন্ড বিম রিফ্রাকশন হয়ে যায়, কিছু রিফ্লেকশন হয়। যখন একটা স্মল রিফ্রাক্টরের উপরে পড়ে তখন এভাবে সাউন্ড বিভিন্ন দিকে স্ক্যাটারিং হতে থাকে। সো আমি এরকম একটা মিডিয়াতে খুব ভালো বি স্ক্যানের ছবি পাবো, কিন্তু এইখানে এরকম একটা মিডিয়াতে আমাদের ভালো বি স্ক্যানের ছবি পাওয়া যায় না। একটা মিডিয়া স্ট্রেট, হ্যাঁ একটা স্ট্রেট, এটা সাউন্ড একটা ফ্ল্যাট কোন সারফেসের উপর পড়লো তখন অলমোস্ট মোস্ট অফ দা সাউন্ড বিম আবার রিফ্লেকশন ব্যাক করতেছে, রিফ্লেকশন হয়ে ব্যাক করবে। যদি এটা কার্ভ সারফেস হয় কিছু সাউন্ড বিম দুই দিকে ডেভিয়েট হয়ে যাচ্ছে, যদি ইররেগুলার সারফেস হয় বিভিন্ন দিকে ডেভিয়েট হয়ে যাচ্ছে। যদি ছোট একটা রিফ্লেক্টরের উপরে পড়ে তাহলে চারিদিক বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। সো এইরকম একটা সারফেসে যখন সাউন্ড পড়ে সেটার বি স্ক্যানের যে কোয়ালিটি, এই ক্ষেত্রে সেরকম কোয়ালিটি হবে না। এখানে আর একটু খারাপ কোয়ালিটি, এখানে আরো খারাপ কোয়ালিটি বি স্ক্যান পাওয়া যাবে। আমাদের এরকম দেখাচ্ছে আমরা যখন আই স্ক্যান করি, পোস্টেরিয়র সারফেসে যখন আমরা স্ক্যান করি তখন যত সুন্দর পাওয়া যায়, যখন আমরা আইবলটা কার্ভ সারফেস, তাই না? সো যখন আমরা অ্যান্টেরিয়রলি স্ক্যান করি তখন অত ভালো স্ক্যান ইমেজ পাওয়া যায় না, বিকজ এই কার্ভ সারফেসের কারণে। ঠিক আছে, আমাদের পোস্টেরিয়র অপটিক নার্ভ, পোস্টেরিয়র পোল, ম্যাকুলাতে যখন সাউন্ড পড়ে তখন এত সুন্দর একটা সাউন্ড বি স্ক্যান ছবি আসে। বাট আমরা যদি অ্যান্টেরিয়রলি কোনো করি সেখানে কার্ভ সারফেস, তো সেখানে এত ভালো ছবি পাওয়া যায় না, বিকজ এই সাউন্ড অনেকগুলা চারিদিকে ডাইভার্ট হয়ে যায়। যদি ইররেগুলার সারফেস হয় সেখানে আরো বেশি ডাইভার্ট হয়, যদি ছোট একটা কোনো রিফ্লেক্টরের উপরে পড়ে সেখানে আরো বেশি ডাইভার্ট হয়। সো কোয়ালিটি অফ ইমেজ এই যে সারফেসের উপরে ডিপেন্ড করে কোয়ালিটি অফ ইমেজ আমরা ডিফারেন্ট পাবো। স্মুথ সারফেস of outer wall, reflection of the waves, absorption by surface কম, less sound is absorbed, more reflection হচ্ছে। irregular surface absorption বেশি হচ্ছে, deviation বেশি হচ্ছে। curved surface absorption and deviation বেশি, reflection কম। flat surface reflection বেশি, absorption and deviation কম, যেটা আমি এটা এখানে বললাম কিনা। হ্যাঁ, সো ওয়েভস যদি কোনো আমাদের দেখি ওয়েভস ফল পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, কোন একটা সারফেসের উপরে পারপেন্ডিকুলারলি পড়লো, সেখানে বেশি কি হচ্ছে, রিফ্লেকশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, পারপেন্ডিকুলারলি পড়লে রিফ্লেকশন বেশি হচ্ছে, অ্যাবজর্পশন এবং ডেভিয়েশন কম। আর অবলিকলি বাট নট অবলিকলি পড়লে অথবা নট পারপেন্ডিকুলার টু দ্য সারফেস তখন কি হচ্ছে, রিফ্লেকশন কম হচ্ছে, ডেভিয়েশন ইন আ ডিফারেন্ট ডিরেকশন বেশি হচ্ছে। এখানে পারপেন্ডিকুলার পড়লো, সো আমার টোটালটা ম্যাক্সিমাম রিফ্লেকশন হয়ে যাচ্ছে। পারপেন্ডিকুলার ছাড়া যদি ইররেগুলার সারফেসে পড়ে ডিফারেন্ট ডিরেকশনে চলে যাচ্ছে। এখানে আরেকটা আছে আমি দেখাচ্ছি, এই যে এখানে পারপেন্ডিকুলার পড়লো, সো আমার ম্যাক্সিমাম সাউন্ড রিফ্লেকশন হচ্ছে। অবলিকলি পড়লো, সাউন্ড ওয়েভ স্পাইক ছোট, আরো অবলিকলি আরো স্পাইক ছোট, মানে এটা হচ্ছে এখানে শো করতেছে যে কি পরিমাণ সাউন্ড বিম রিফ্লেকশন হচ্ছে। এখানে পুরাটা রিফ্লেকশন হচ্ছে, সো হাই স্পাইক। এখানে আরেকটু রিফ্লেকশন কম হলো, সো একটু অবলিকলি পড়লো, স্পাইক কম, আরো অবলিকলি পড়লো, স্পাইক আরো ছোট। এটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ। একই পেশেন্ট, হ্যাঁ এই পেশেন্ট এবং এই পেশেন্ট, কোনটার কোয়ালিটি অফ ইমেজ ভালো, এইটা নাকি এটা? এটা ভালো না এটা ভালো? যে কোনো একজন। দুটোই কিন্তু গেইন 100%, হ্যাঁ 100 ডিবি, দুটোর গেইন সেটিং একই আছে 100 ডিবি, এটাও গেইন 100 ডিবি। বাট এইটার কোয়ালিটি দেখো, এটা সাউন্ড বিমটা পারপেন্ডিকুলার টু দিস মেমব্রেন ছিল। এই যে একটা মেমব্রেন, হ্যাঁ ট্রাকশনাল মেমব্রেন, এটা একটা ফাইব্রোভাস্কুলার মেমব্রেন, এই মেমব্রেনের পারপেন্ডিকুলার ছিল, সো এটা হাই রিফ্লেকশন, যেটা হচ্ছে এইটার উদাহরণ এইটা। আর এখানে হচ্ছে একই জায়গায় আমি একটু অবলিকলি যখন সাউন্ড বিম ফেললাম তখন এটা কি হলো, একটু ফেড হয়ে গেল। ঠিক আছে, সেটার উদাহরণ হচ্ছে এই যে এইটা অথবা এইটা। এই যে আমাদের এখানে স্পাইকটা কত বড় আর পরেরটার স্পাইকটা অনেক আরেকটু ছোট। সো একই জিনিস আমি শুধুমাত্র পারপেন্ডিকুলার পড়লে একই জিনিস অনেক ভালো দেখা যাচ্ছে, অনেক ক্লিয়ারলি বোঝা যায়, একটু অবলিকলি ফেললে আবার এটা
ক্লারিটিটা কমে গেল। ঠিক আছে, এটা কি বোঝা গেল? জি স্যার। কি জি স্যার ওকে ফাইন। আচ্ছা, মেশিন সম্বন্ধে বলতে কিছু নাই। মেশিন আসলে কেউ মেশিন টাকা থাকলে মেশিন হয়ে যায়। মেশিন স্ক্যান পারলে মেশিন অটোমেটিক দিয়ে যাবে। সো মেশিন সম্বন্ধে বলার তেমন কিছু নেই, জাস্ট পার্টস গুলো একটু বলা। কমন সব মেশিনে মোটামুটি একই ধরনের ইয়ে থাকে, একটা মনিটর থাকে, একটা প্রোব থাকে, মনিটর থাকে, প্রিন্টার থাকে, জেল, স্ক্রিন। হ্যাঁ, স্ক্রিনে এখানে প্রোবের পজিশন শো করে। ডিফারেন্ট মেশিনে ডিফারেন্ট সফটওয়্যার থাকে এবং এগুলো খুব ইজি। এগুলা জাস্ট সামথিং লাইক স্মার্টফোন। স্মার্টফোনে যেমন নাড়াচাড়া করে বিভিন্ন রকম সেটআপ করা যায়, এখানেও ট্রাই করা যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে ফুট প্লেট, এটা দিয়ে আমাদের অফ অন এসব করা যায়। এগুলো জাস্ট নরমাল দিয়ে এটার মধ্যে একটু ঝোল আর 2 টুকরো আলু নিয়ে আসবা, আর এটা নানু দিয়ে আসবা। এটা তোমার, আর ওটার মধ্যে ঝোল আর আলু নিয়ে আসবা তোমার জন্য। দিস ইজ প্রিন্টার। হ্যাঁ আমাদের একটা গোল প্রোব থাকে, সো এই প্রোবের থাকে, এটা একটু জানা দরকার আছে। শিখতে ইজি হবে। এখানে আমাদের দুটো প্রোব আছে, একটা ইউবিএম প্রোব, একটা হচ্ছে নরমাল এ স্ক্যান বি স্ক্যান প্রোব। হ্যাঁ, একই মেশিনে এ স্ক্যান মানে বায়োমেট্রিক, বি স্ক্যান এর প্রোব আছে, ইউবিএম এর প্রোব আছে, প্যাকিমেট্রি প্রোব আছে। সো একই মেশিন, হ্যাঁ, একই মেশিন দিয়ে দুটো প্রোব, এই দুটো প্রোব দিয়ে কি করা যায়, এ স্ক্যান করা যায়, বি স্ক্যান করা যায়। এটা এই প্রোব দিয়ে এ স্ক্যান এন্ড বি স্ক্যান করা যায়, এই প্রোব দিয়ে ইউবিএম এবং প্যাকিমেট্রি করা যায়। ঠিক আছে, unmute করো, mute করো, somebody unmute it. একটু টেকনিক্যাল ইয়ে, একটু 30 সেকেন্ড 1 মিনিট। ইয়ে দিয়ে এন্ট্রি রেস্ট্রিক্ট করা। ওখানে জুমের যে ইয়েটা নিয়েছে ওইটাই মনে হয় যে কি বলে 100 পার্টিসিপেন্টের ইয়ে দেখাচ্ছে রেস্ট্রিক্টেড। আমার এখানে সব অপশন ঠিক আছে। 100% রেস্ট্রিকশনটা আমি এটা কি ইয়াদের কি প্রত্যেকবার একই কাহিনী করতে হবে। আচ্ছা সরি, আমি এখানে এই মেশিনে দেখো দুটো প্রোব দিয়ে কিন্তু একটা, যেটা আমরা বি স্ক্যান করি সেই প্রোবটা দিয়েই আমরা এ স্ক্যান বি স্ক্যান করতে পারতেছি, এবং যেটা ইউবিএম করি সেটা দিয়ে আমরা প্যাকিমেট্রিও করতে পারতেছি। সো বিভিন্ন এক একটা মেশিনের এক এক রকম ফিচার। এটা মেশিন এত জানা খুব জরুরি না, যার যে মেশিন সেটা জানলেই হয়ে যাবে। আচ্ছা, মেশিনের ভিতর কি থাকে? অনেক কিছুই থাকে। তার ভিতর একটা জরুরি হচ্ছে আমাদের ইলেকট্রিক সাপ্লাই, এটা লাইন, যেটা আমাদের একটা তার হিসেবে আসে। একটা হচ্ছে পিজো ইলেকট্রিক এলিমেন্টস, এটা আমাদের একটা মেইন সাবস্টেন্স। পিজো ইলেকট্রিক এলিমেন্ট এটাই আসলে আমাদের মেইন জিনিস। এটা থেকেই সাউন্ড তৈরি হয় এবং এটাই সাউন্ডকে অ্যাবজর্ব করে। এটা এই ইলেকট্রিসিটিকে সাউন্ডে পরিণত করে, ভাইব্রেশন হয়ে সাউন্ড। আবার এটা সাউন্ড এটাকে স্টিমুলেট করে ইলেকট্রিক কারেন্ট তৈরি করে। These are piezoelectric substances, crystals. These are the synthetic and natural piezoelectric crystals. এগুলাই আসলে আমাদের এই প্রবের ভিতরে থাকে, এইখানে থাকে। সো এইটাকে যখন, এই জিনিসগুলোকে যখন ইলেকট্রিক স্টিমুলেশন দেওয়া হয়, তারা ভাইব্রেট করে এবং সাউন্ড তৈরি করে। এট দ্য সেম টাইম এই সাবস্টেন্সকে যদি আমরা সাউন্ড দিয়ে স্টিমুলেট করি, সাউন্ড ওয়েভ দিয়ে স্টিমুলেট করি, সাউন্ড ওয়েভ, তাহলে এটা ইলেকট্রিক কারেন্ট তৈরি করে এবং সেটা তারা ট্রান্সমিট করতে পারে। সো এটা একটা ইম্পর্টেন্ট, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। সো আমরা একটু মেকানিজম অফ আল্ট্রাসাউন্ড জানব। সো স্টিমুলেশন উইথ দ্য ইলেকট্রিসিটি, ইলেকট্রিক কারেন্ট, piezoelectric substance কি করে, কন্ট্রাক্ট এন্ড এক্সপ্যান্ড করে এন্ড চেঞ্জ দা শেপ, তাতে কি হয়, সাউন্ডের প্রোডাকশন। ইলেকট্রিক স্টিমুলেশন, যখন আমি piezoelectric সাবস্টেন্সকে ইলেকট্রিক স্টিমুলেশন দিচ্ছি, এই সাবস্টেন্সকে, তখন তারা কন্ট্রাক্ট করবে এবং সাউন্ড তৈরি করবে। এই সাউন্ডটা তৈরি করবে, এই সাউন্ডটাই আমাদের কি হচ্ছে, সাউন্ড ওয়েভ। আমাদের এইটা চোখের ভিতরে বা আমাদের বডির ভিতরে
enters within the eye or body, এবং সেটা আমাদের আমরা সাউন্ড ওয়েভ দিয়ে আমরা বিভিন্ন এক্সামিনেশন করতে পারি। আবার এই পিজোইলেকট্রিক সাবস্টেন্সকে যখন একটা সাউন্ড ওয়েভ হিট করবে, সাউন্ড ওয়েভ কোনো পিজোইলেকট্রিক সাবস্টেন্সকে হিট করলে সে কি তৈরি করবে? সে ইলেকট্রিক কারেন্ট তৈরি করবে। তাহলে আমাদের যদি আমরা দেখি আমরা কি করি, অ্যাপ্লিকেশন অফ এ পালস অফ ভোল্টেজ ইলেকট্রিক সাউন্ড, আমরা একটা পালস ইলেকট্রিক কারেন্ট কিছুক্ষণ পর পর ইলেকট্রিক কারেন্ট দেওয়া হয়, কন্টিনিউয়াস না, পালস অফ ভোল্টেজ কিছুক্ষণ পর পর ভোল্টেজ দেওয়া হয়, পালস মোডে দেওয়া হয়। সো ইলেকট্রিক সাবস্টেন্স কি করে? ভাইব্রেটস এন্ড প্রোডিউস সাউন্ড। সে সাউন্ড কি হয়? আমাদের চোখের ভিতরে প্রবেশ করে স্ক্লেরা, রেটিনা, ফরেন বডি এগুলোতে যায়, সেখানে সে সাউন্ডের কোন একটা মিডিয়াতে যখন সে বাউন্স করে, সে ব্যাক করে আবার পিজোইলেকট্রিক ক্রিস্টালসকে আবার সে ভাইব্রেশন হয়। পিজোইলেকট্রিক ক্রিস্টালস গুলা তখন কি হয়? ইলেকট্রিক ইম্পালস তৈরি করে। সেই ইলেকট্রিক ইম্পালস কি হয়? আমাদের এই যে আমাদের ইলেকট্রিক কারেন্ট গেল, যে আমাদের পিজোইলেকট্রিক ক্রিস্টালসকে স্টিমুলেট করলো, সে সাউন্ড ওয়েভ তৈরি করলো। এই সাউন্ড ওয়েভ, সাপোজ আমার এখানে স্ক্লেরা আছে, স্ক্লেরাতে যে সাউন্ড ওয়েভ কি হবে? রিফ্লেকশন হবে, সে সাউন্ড ওয়েভটা আবার ব্যাক করলো, ব্যাক করে এইখানে আবার যে পিজোইলেকট্রিক ক্রিস্টালস আছে সেগুলোকে আবার স্টিমুলেশন করলো। স্টিমুলেশন করলে সে ইলেকট্রিক কারেন্ট তৈরি করলো, সেই ইলেকট্রিক কারেন্ট চলে গেল তার দিয়ে আমাদের মেশিনে। এখন মেশিন যেটা করে, মেশিন এই কাজটা করে, মেশিন এটাকে বিভিন্ন ভাবে প্রসেসিং করে, অ্যামপ্লিফিকেশন, কম্পেনসেশন, কম্প্রেশন, ডিমোডুলেশন, এত কিছু জানা তার ইঞ্জিনিয়াররা জানলেই চলবে। সো এই সব মাধ্যমে এই যে ইলেকট্রিক কারেন্ট যেটা তৈরি হলো পিজোইলেকট্রিক ক্রিস্টালস, সাউন্ড ওয়েভ পিজোইলেকট্রিক ক্রিস্টালসকে যখন হিট করলো, সে ইলেকট্রিক কারেন্ট তৈরি করলো। এই ইলেকট্রিক কারেন্টটা যে মেশিনের ভিতরে ঢুকে সে বিভিন্ন রকমের প্রসেস করে আমাদের একটা ইমেজ দেয়, যেটাকে আমরা বলি ইকোগ্রাম। ঠিক আছে, এতটুকু জানলেই হবে। আমাদের একটা ইসিজির একটা বইতে লেখা ছিল, টু ড্রাইভ এ কার ইউ ডু নট নিড টু নো হাউ ইঞ্জিন ওয়ার্কস। আমাদের ইঞ্জিনিয়ার হওয়া দরকার নেই, ড্রাইভিং এমনি পারা যায়। তো আমাদের আসলে মেশিনটা ভালো করে চালাইতে পারলে ইঞ্জিনিয়ার হওয়া দরকার নেই। তারপরে জাস্ট বেসিক, হ্যাঁ, একটু জানলে মানে জাস্ট মজা লাগার জন্য আসে। আচ্ছা, তাহলে আমরা দেখি আরেকটু। এখানে আমাদের প্রপ থেকে সাউন্ড হলো, এটা ফরেন বডিতে যে হিট করলো, ফরেন বডি থেকে সাপোজ 100% লাইট সাউন্ড ব্যাক করলো, সে একটা 100% একটা স্পাইক দিল। আচ্ছা, প্রপ থেকে সাউন্ড তৈরি হলো, এখানে যে রেটিনাতে হিট করলো, কি হলো? রেটিনা থেকে এখান থেকে 5% সাউন্ড ডেভিয়েশন হয়ে গেল, 5% সাউন্ড রিফ্রাকশন হয়ে চলে গেল। সো বাকি থাকলো কি আমার 90%। এই সো আমার এই এখানে স্পাইকটা 90%। ঠিক আছে, সো যে পরিমাণ এখানে এক্স্যাক্টলি ফিগারটা দিয়ে বোঝানো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ফিগারটা এক্স্যাক্টলি না, ফিগারটা হচ্ছে এই জন্য বোঝাইছি যে পরিমাণ সাউন্ড রিফ্লেকশন হবে এই স্পাইকের হাইটটা ঠিক সেটা প্রপোর্শনাল হবে। এখানে যেহেতু পুরা সাউন্ড রিফ্লেকশন হচ্ছে, সো স্পাইকটা পুরোপুরি হাই আসছে। এখানে যেহেতু কিছু সাউন্ড ডেভিয়েশন হয়ে যাচ্ছে, কিছু সাউন্ড অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, সো স্পাইকটা একটু ছোট হচ্ছে। So more the reflected sound, more vibration of piezoelectric crystal, more electric impulse, so more brighter image. ঠিক আছে, যে বেশি পরিমাণ সাউন্ড রিফ্লেকশন হচ্ছে, সো পিজোইলেকট্রিক ক্রিস্টালস কে বেশি সাউন্ড স্টিমুলেশন করতেছে, সো বেশি ইলেকট্রিক ইম্পালস তৈরি হচ্ছে, সো ইমেজটাও ব্রাইট হবে। আর যখন অল্প সাউন্ড রিফ্লেকশন হবে, এই এখানকার ক্রিস্টালটাও তো অল্প স্টিমুলেটেড হবে, সো সে যে ইলেকট্রিক ইম্পালস তৈরি করবে সেটাও কম, সো আমাদের ইমেজটাও লেস ব্রাইট হবে। সো less the reflected sound, less vibration of piezoelectric crystal, so less electric impulse and less brighter image. ঠিক আছে, এটা কি বোঝা গেছে? somebody একটু রেসপন্স করো। ঠিক আছে এতটুকু? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। বোঝা গেছে স্যার। আচ্ছা, আরেকটা যে মোর ওয়াটার কন্টেন্ট অফ এ টিস্যু লেস কম্প্যাক্ট, যে একটা টিস্যুর ভিতরে যদি পানি থাকে সেটা লুজ হয়ে যায় না? একটা টিস্যুর ভিতরে পানি থাকলে একটা কানেকটিভ টিস্যু বোনসে পানি কম, মাসেলের ভিতরে পানি বেশি, সো বোনস মাসেল লেস কম্প্যাক্ট। আর
বোনস মোর কম্প্যাক্ট, কারণ বোনসের ভিতর পানি ওয়াটার কম। তাহলে যে স্ট্রাকচারটা মোর কম্প্যাক্ট সে মোর ইকো তৈরি করবে, যে স্ট্রাকচারটা লেস কম্প্যাক্ট সে লেস ইকো তৈরি করবে। এটা তো ঠিক আছে তাই না? এটা নরমাল ইসে bones tissue will be water content কম, so more compact, so more eco production। আর এখানে মাসেল টিস্যু কি হয়, মাসেলের ভিতরে ওয়াটার কন্টেন্ট বেশি, so less compact and less ecogenic। এটা আমাদের ইয়ে আছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা আমাদের এইটার প্র্যাকটিক্যাল, আমি কয়েকটা স্লাইড পরে আমি এটা প্র্যাকটিক্যাল ইস্যুটা দেখাচ্ছি। আচ্ছা, why you cannot see the structure near the probe? আমরা প্রবের কাছের স্ট্রাকচার কেন দেখতে পারি না? এটা আমি বেশ কয়েকটা স্লাইড আগে শুরুতেই আমি এটা দেখিয়েছি। এটা আরেকটু আমরা ক্লিয়ার করি যে আমরা এখানে আমাদের কি আছে, কর্নিয়া, আইলিড, কর্নিয়া এই বরাবর আছে তাই না? এখানে প্রবটা লেগে আছে কোথায়? আইলিড এবং কর্নিয়ার টাচে লেগে আছে। এখানে লেন্স আছে, বাট আমরা এখানে কোনো কিছু কি দেখতে পাচ্ছি? কিছু বুঝতে পারতেছি না। লিড কোনটা, কর্নিয়া কোনটা, কোনো কিছু বুঝতে পারতেছি না তাই না? বাট এখানে বুঝতে পারতেছি তাই না? এখানেও কিন্তু আইলিড, কর্নিয়া, একটা সুন্দর কর্নিয়ার লেয়ার সব বোঝা যাচ্ছে, আইরিস বোঝা যাচ্ছে। তাহলে আমাদের এটা ইয়েটা কি, why you cannot see the structure near the probe? নরমাল বি স্ক্যানে কেন দেখতে পাই না? বিকজ এই বি স্ক্যানে আমরা যে সাউন্ড ওয়েভ ইউজ করি সেটা ওয়েভলেন্থ বেশি, ফ্রিকোয়েন্সি কম, সো পেনিট্রেশন বেশি, ডিপার টিস্যু দেখতে পারতেছি ভালো, সুপারফিশিয়াল টিস্যু দেখতে পারি না। আসলে কি সুপারফিশিয়াল টিস্যু স্ক্যান করে না? স্ক্যান করে। এখানে কিন্তু আইলিড, কর্নিয়া সবই কিছু বোঝা যায়, বাট ডিটেইলস বোঝা যাবে না, ডিটেইলস বোঝা যাচ্ছে না। ডিটেইলস বোঝার জন্য আমাদের আরো বেশি ফ্রিকোয়েন্সি আল্ট্রাসাউন্ড ইউজ করতে হবে। ঠিক আছে, বোঝা গেল এটা? এখানেও কিন্তু আইলিড, কর্নিয়া আছে। এখানে কিন্তু এই যে এটা আছে আইলিড এবং কর্নিয়া, আইলিড কর্নিয়া একসাথে লেগে আছে, কিন্তু ডিটেইলস বোঝা যাচ্ছে না। ডিটেইলস বোঝার জন্য আমাদের আরো বেশি ফ্রিকোয়েন্সি প্রোব ইউজ করতে হবে। সো এটার অ্যানসারটা হচ্ছে কি, আমরা কেন দেখতে পারি না? বিকজ আমরা নরমাল যে বি স্ক্যান করি সেখানে যে ফ্রিকোয়েন্সি ইউজ করি সেই ফ্রিকোয়েন্সিতে আমরা সুপারফিশিয়াল স্ট্রাকচার দেখতে পারি না। সো আমরা প্রবের কাছের স্ট্রাকচার গুলো ভালো বুঝতে পারতেছি না। বাট আমরা যখনই ফ্রিকোয়েন্সি বাড়ায় দিচ্ছি তখন কিন্তু আমরা সুন্দর প্রবের কাছের স্ট্রাকচার গুলো ভালো বুঝতে পারতেছি। এট দ্য সেম টাইম আমরা কিন্তু ডিপার স্ট্রাকচার আর বুঝতে পারবো না। এখানে এরপরে ভিট্রিয়াসের কোনো স্ট্রাকচার আবার বুঝতে পারবো না। ঠিক আছে, অল্টারনেট একটা ওয়ে আছে। আমরা যদি এই টিস্যুটাকে, এই কর্নিয়ার টিস্যুটাকে যদি ডিপ বানায় ফেলি তাহলে কিছুটা দেখতে পারবো। সো এটা স্ট্যান্ড অফ মেথড। আমি একটা ফ্লুইড কন্টেইনার নিলাম, নিয়ে প্রব এবং কর্নিয়া বা আইলিডের মাঝখানে কন্টেইনারটা দিলাম, তাহলে আমাদের গ্যাপটা বেড়ে গেল না এখানে? তাহলে এইটা আগে ছিল এটা সুপারফিশিয়াল স্ট্রাকচার, এখন একটু ডিপ স্ট্রাকচার হয়ে গেল। ঠিক তো? ঠিক না? জি স্যার। এটা সাথে লাগালে সুপারফিশিয়াল স্ট্রাকচার। আমি যখন একটা কন্টেইনার দিয়ে দিলাম তখন একটু ডিপা হয়ে গেল না? তখন এটা আমরা রিলেটিভলি আরেকটু ভালো স্টাডি করতে পারবো। হ্যাঁ, এখানে যতটুকু যেমন পাচ্ছি এর থেকে আরেকটু বেটার কোয়ালিটির ইমেজ এই জায়গার ইমেজ পাবো, আরেকটু বেটার কোয়ালিটির ইমেজ এখানকার পাবো। ঠিক আছে, সো দিস ইজ স্ট্যান্ড অফ টেকনিক। আমি একটু উঠে দাঁড়ালাম, নরমাল পজিশন থেকে একটু উঠে দাঁড়ালাম, স্ট্যান্ড অফ টেকনিক। হ্যাঁ, এটা আমরা একটা অল্টারনেট ওয়ে, বাট দিস ইজ দ্য বেস্ট ওয়ে। দিস ইজ দ্য বেস্ট ওয়ে, ইউবিএম। আচ্ছা, আমি আরেকটা জিনিস স্কিপ করে গেছি। এখানে ছিল হচ্ছে অল্প বয়সে মনস্থান দিতে হয় না তো। আচ্ছা স্যার, আমি তো মনস্থান পরিবর্তন করে শুরু করতে না, কারণ এটা সিসি বেশি এরা কাপলিং ফ্লুইড। আমরা এই যে বি স্ক্যান প্রব এবং বডি যে টিস্যু যেখানে আমরা কন্টাক্টে আসি এর মাঝখানে একটা টিস্যু একটা কাপলিং ফ্লুইড ইউজ করি। ইউজুয়ালি আমরা জেল ইউজ করি। হ্যাঁ, এই কাপলিং ফ্লুইডটা খুব ইম্পর্টেন্ট। যদি কাপলিং ফ্লুইড কম হয়ে যায় তখন এই ধরনের আর্টিফ্যাক্ট আসতে থাকে। এখানে কি প্রবলেম হয়েছে? এগুলো দিস আর নট দা নট রিয়েল স্ট্রাকচার, দিস আর দা আর্টিফ্যাক্ট। কি প্রবলেম? এখানে আমার প্রব এবং আমার যে বডি কন্টাক্ট এরিয়া, সাপোজ এখানে কন্টাক্ট এরিয়া আমাদের আইলিড, এই প্রব এবং আইলিডের মাঝখানে আমাদের যে জেল থাকে সেই জেলের পরিমাণটা কম হয়ে গেছে। সো এই কাপলিং ফ্লুইডটা কমে গেছে। যেমন আমাদের কি হয়, আমরা যখন কন্টাক্ট লেন্স ইউজ করি, সাপোজ কন্টাক্ট লেন্স মিন্স আমরা যে
গনিওস্কোপি করি অথবা বিআরপি করার সময় যে আমরা কন্টাক্ট লেন্স ইউজ করি তার ভিতরে যদি এয়ার ঢুকে যায় তখন আমরা ভালো দেখতে পাই না। ঠিক সেম প্রবলেম এখানে আমরা যখন জেলটা কম ইউজ করব আমার প্রব এবং বডি কন্টাক্ট সারফেস বা আইলিড এর মাঝখানে এয়ার ঢুকে পড়বে, এই এয়ারটার কারণে এই ধরনের আর্টিফ্যাক্ট আসতে থাকে। বুঝাইতে পারলাম? কাপলিং ফ্লুইড যেটা, হ্যাঁ, আমি প্রব এবং বডি কন্টাক্ট সারফেস মিন্স আইলিড, প্রব এবং আইলিড মাঝখানে আমাদের একটা জেল ইউজ করি। এই জেলটা আমাদের জেলটা যদি কম হয়ে যায় তখন এই প্রব এবং লিডের মাঝখানে এয়ার ঢুকে পড়ে, এয়ারটা তখন এই ধরনের আর্টিফ্যাক্ট তৈরি করে। সো আমাদের অ্যাডভাইস চেষ্টা করতে হবে সবসময় কাপলিং ফ্লুইড বা জেলটা যেন অ্যাডিকুয়েট থাকে। গেইনটা আজকে আমাদের একটু আচ্ছা গেইনটা আমি লাস্টে বলি। হ্যাঁ, আসলে আমি বইয়ের সিকোয়েন্স অনুযায়ী করে ফেলছি। অ্যাডভান্টেজ অফ ওয়াটার অর ফ্লুইড ইন আল্ট্রাসাউন্ড, আমরা একটু আগে বললাম কি বডি কম্প্যাক্ট টিস্যু, যেমন বোনস একটা কম্প্যাক্ট টিস্যু, সো ওয়াটার কন্টেন্ট কম, মাসেল ওয়াটার কন্টেন্ট বেশি, সো কম্প্যাক্টনেস কম, সো মাসেল টিস্যু লেস ইকোজেনিক, বোনি টিস্যু মোর ইকোজেনিক। সো এটা আমরা একটা দেখি আমাদের ওয়াটার কন্টেন্টের একটা উপকারিতা আছে। যেমন এখানে, হ্যাঁ, এখানে আমার রেটিনা করয়েড বোঝা যাচ্ছে, একই সাথে আছে, রেটিনা করয়েড সেপারেট করা যাচ্ছে না। এখানে কিন্তু আমরা রেটিনা এবং করয়েড আলাদা করে বুঝতে পারি। এখানে একটা রেটিনা, মাঝখানে ফ্লুইড, আবার করয়েড, আবার ফ্লুইড, দেন স্ক্লেরা, তিনটা লেয়ার বোঝা যায়, তাই না? এখানে রেটিনা, দেন করয়েড, দেন স্ক্লেরা। দিস ইজ আ পেশেন্ট অফ ভিকেইস। সো ভিকেইসে কি হলো? ইনফ্লামেশন হলো, করয়েডে ইনফ্লামেশন যখন হলো তখন ফ্লুইড ঢুকে পড়ছে, তাই না? রেটিনা, করয়েড সব জায়গায় ফ্লুইড ঢুকে পড়লো, ফ্লুইড ঢোকার কারণে আমাদের তিনটা লেয়ার সুন্দর মতো বোঝা যায়। বাট এটা নরমাল পেশেন্ট, সো এটা কম্প্যাক্ট হয়েছে, রেটিনা করয়েড সব একসাথে লেগে আছে, কম্প্যাক্টনেসের কারণে আমরা সেপারেটলি বুঝতে পারি না। বাট এখানে আমরা তিনটা লেয়ার সুন্দর বোঝা যাচ্ছে, রেটিনা, দেন করয়েড, দেন স্ক্লেরা। দুই করয়েডের সামনে পিছনে দুই জায়গায় ফ্লুইড, বিকজ করয়েডাইটিস, ভিকেইস মানে করয়েডাইটিস, সো তিনটা লেয়ার সুন্দর বুঝতে পারি। সো এখানেও তাই সেম, এই যে রেটিনা, দেন করয়েড, দেন স্ক্লেরা, এখানে তিনটা লেয়ার, দিস ওয়ান লেয়ার, দিস ইজ অ্যানাদার লেয়ার, দিস ইজ অ্যানাদার লেয়ার। সো তিনটা লেয়ার আমরা সেপারেটলি বুঝতে পারতেছি বিকজ ওয়াটার কন্টেন্ট বেড়ে গেছে, ইনফ্লামেটরি কন্ডিশন, সো ওয়াটার কন্টেন্ট বাড়ার কারণে আমরা তিনটা লেয়ার বুঝতে পারি। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার কন্টেন্ট। সো পানি থাকা বি স্ক্যানের জন্য ভালো। আচ্ছা, আরেকটা দেখি, আমাদের অনেকে যে আল্ট্রাসাউন্ড লোয়ার অ্যাবডোমেন করতে হয় মাঝে মধ্যে, তাই না? আমাদের বিভিন্ন কন্ডিশনে, ইউটিআই মিউটিআই কি কন্ডিশনে সবসময় বলে কি পেশাবের বেগ বাড়ায় আসেন না, ভয়েডিং এর টেন্ডেন্সি বাড়ায় আসে। কেন? একটা পেশেন্ট, দিস ইজ এ ফিমেল পেশেন্ট, সো তার ইউরিনারি ব্লাডারে ইউরিন খুবই ভেরি মিনিমাম। আমরা এখানে ইউটেরাসকে সুন্দর দেখতে পারি না, ইউটেরাসের ডিটেইলস বোঝা যাচ্ছে না। বাট এই একই পেশেন্ট যখন আবার ইউরিন ব্লাডার যখন ফুল করে আসলো তখন ইউটেরাইন কন্টেন্ট, ইউটেরাইন স্ট্রাকচার গুলো খুব ভালো বোঝা যাচ্ছে, ঠিক না? এটা থেকে এটা ভালো বোঝা যাচ্ছে না? দিস দ্য ইউটেরাস, জাস্ট ওয়াটার কন্টেন্টের কারণে এই ওয়াটার এটাকে একটা উইন্ডো হিসেবে কাজ করছে। এটা আমরা আর নেক্সট আগামীকাল আমরা আরেকটু ডিটেইলস এটা ডিসকাস করব। সো ওয়াটার কন্টেন্টের একটা ইম্পর্টেন্স দেখি, অ্যাডভান্টেজ অফ ওয়াটার অর ফ্লুইড ইন আল্ট্রাসোনোগ্রাম। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে নেক্সট আমরা আরেকটু এই স্ক্যান মোডটা দেখি। আমাদের একটু আগে কি বললাম, আমাদের একই মেশিনে দেখা যাচ্ছে যে এই স্ক্যান, বি স্ক্যান করতে পারি। সো এই স্ক্যান মোড কোনটা? এই যে আমরা নরমাল তো বি স্ক্যান করি, তাই না? বি স্ক্যান করে আমরা এটা ব্রাইটনেস শো করতেছি, এটা একটা আইএল স্ট্রাকচার, এর ভিতরে আমরা ধরলাম এটা একটা ব্লাড ক্লট। সো ব্লাড ক্লটের এটার জন্য আমরা বি স্ক্যানে এরকম একটা ইমেজ পাচ্ছি, এবং এই স্ক্যানে কেমন ইমেজ পাচ্ছি? জাস্ট এটার ব্রাইটনেসের ইন্টেন্সিটিটা শো করতেছে। ব্রাইটনেস কে আমরা যদি মেজার করি সেইটার ইন্টেন্সিটিটা এখানে শো করতে, দিস দ্য স্ক্যান, হাউ ব্রাইট ইট ইজ, হাউ মাচ ব্রাইট ইট ইজ, সেটা এখানে শো করতেছে। আমরা এখানে যদি বি স্ক্যান, আমি এটাকে কেউ বলবে, সাপোজ একজন বলে এটা 50% ইজ ব্রাইট, একজন বললো এটা 30% ব্রাইট, আবার এটাকে অন্যজন বলতে পারে এটা 50% ব্রাইট। যে এটাকে 50% বলতেছে আরেকজন যদি 30% বলে তো সেটাকে আমরা যুক্তিতর্ক দিয়ে মানাইতে পারবো না। বাট আমরা যদি মেশিনকে দিয়ে দিই তখন মেশিন এটাকে এইভাবে মেজার করে পাঠাচ্ছে যে 50% ব্রাইট, দিস ইজ 70% ব্রাইট।
যেটা আমরা বায়োমেট্রি করি না, বায়োমেট্রি আর দিস ইজ বি স্ক্যান, দিস ইজ বায়োমেট্রি, একই পেশেন্টের একই প্রব একই আই। আমি কি বুঝাইতে পারলাম নাকি জটিল হয়ে গেল? একটা আই একই প্রব, সো এটা হচ্ছে বি স্ক্যান, এই সেম জিনিস এটা হচ্ছে বায়োমেট্রি। বায়োমেট্রিতে আমরা এইভাবে দেখি, বি স্ক্যান আমরা এইভাবে দেখি। এই জিনিসটাকে এই ব্লাড প্লটটাকে আমরা বি স্ক্যানে এইভাবে দেখব এবং বায়োমেট্রিতে আমরা দেখব এইভাবে, এই স্পাইক হিসাবে 70% স্পাইক। আমি যদি এই স্ক্যান বলি তাহলে বলবো এই স্ট্রাকচারটা 70% স্পাইক দেয়। আর যদি আমি বি স্ক্যান করি তাহলে আমি বলবো এটা ব্রাইট, এটা ব্রাইট, এটা লেস ব্রাইট। আর আমি এই স্ক্যানে বলবো এটা 70% স্পাইক দেয়, এটা 50% স্পাইক দিচ্ছে। একই জিনিস বাট আমাদের প্রেজেন্টেশন ডিফারেন্ট। আচ্ছা, এই স্ক্যানের আরেকটা জিনিস হচ্ছে কোথা থেকে আমার এই প্রব থেকে কত দূরে আছে সেটাও শো করতেছে। সাপোজ আমি যখন বি স্ক্যান করলাম, এটা প্রব থেকে দিস দ্য প্রব পজিশন, এটা দূরত্ব কত p1, এই এখানে কর্নিয়াল সারফেস থেকে এই দূরত্ব হচ্ছে a। আমি এই স্ক্যানে দেখতে পাচ্ছি এটা এই গ্যাপ, এটা হচ্ছে আমাদের কত d1। আচ্ছা, স্ক্লেরার ডিসটেন্সটা কত, এখানে হচ্ছে এটা b, এখানে ডিসটেন্সের b1। সো আমার সোর্স অফ দা সাউন্ড থেকে এটা কত দূরে সেটা আমরা বের করতে পারি। দিস ইজ দ্য বেসিক অফ দা এ স্ক্যান। এই স্ক্যান অর বায়োমেট্রি। আমরা বায়োমেট্রি দিয়ে কি করি, বায়োমেট্রি দিয়ে আমরা অ্যাক্সিয়াল লেন্থটা মেজার করি, তাই না? অ্যাক্সিয়াল লেন্থটা আমরা কোথা থেকে, কর্নিয়াল সারফেস থেকে আমাদের এই যে রেটিনা, এই ডিসটেন্সটা কত সেটা আমরা এই স্ক্যান করে বের করি। তো আমার এই স্ক্যান যেটা করে, তাহলে আমার এইটার জন্য একটা স্পাইক পাচ্ছি এবং স্ক্লেরার থেকে জন্য একটা স্পাইক পাচ্ছি। মেশিন মেজার করে এই স্পেকটা কত দূরে আমার সোর্স থেকে, এখানে সোর্স, এটা হচ্ছে সোর্স, এই সোর্সের জন্য এই যে ইমেজ, এখান থেকে আমার এইটা কত দূরে আছে সেটা শো করতেছে। অন দা আদার হ্যান্ড আরেকটা জিনিস শো করতেছে যেটা হাউ ব্রাইট ইট ইজ, কত বেশি স্পাইক দিচ্ছে। এটা কত, এটা 50% দিচ্ছে, এটা 100% দিচ্ছে। সো আমরা এই স্ক্যানের মাধ্যমে আমরা দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে সে কত দূরে আমার সোর্স থেকে কত দূরে সেটা শো করবে, এবং অন দা আরেকটা জিনিস শো করবে যে এটা ইন্টেন্সিটিটা কত, মেজারেবল ইন্টেন্সিটিটা কত, এটা 50%, এটা 100%। ঠিক আছে? সো আমার এটা দেখাচ্ছে যে এখানে এটা আমার সোর্স, এই সোর্সের জন্য আমার স্পাইক এটার দূরত্ব হচ্ছে এখানে, সো এইটার স্পাইক এখানে, এবং এটা কর্নিয়াস পোস্টেরিয়র সারফেসের জন্য অপটিক নার্ভ বরাবর আমাদের এই স্পাইক। সো আমি দেখতে পারতেছি যে আমার এখান থেকে এতটুকু হচ্ছে অ্যাক্সিয়াল লেন্থ, না আমরা জানি, আমরা সবাই ডিসটেন্সটা জানি, পাচ্ছি। এখান থেকে এতটুকু দূরে আছে হচ্ছে আমার ব্লাড ক্লটটা। ঠিক আছে? বুঝতে পারছি। এই যে সেম জিনিস, এই যে প্রব আমাদের কি করে এই স্ক্যানে এটাই করা হয়। এখান এই কর্নিয়া সারফেসের জন্য একটা স্পাইক, পোস্টেরিয়র সারফেসের জন্য একটা স্পাইক, লেন্সের অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস দুটোর জন্য দুটো স্পাইক দিবে, এবং রেটিনা সারফেস, রেটিনা এবং স্ক্লেরার জন্য এই বাকি স্পাইকগুলো। সি এটা দেখ, ঠিক আছে? এই যে আমাদের এখানে এই যে এখানে হচ্ছে কর্নিয়ার অ্যান্টেরিয়র সারফেস, লেন্স ক্যাপসুল, পোস্টেরিয়র লেন্স ক্যাপসুল, এই যে অ্যান্টেরিয়র লেন্স ক্যাপসুল, পোস্টেরিয়র লেন্স ক্যাপসুল এন্ড রেটিনা, এটা কর্নিয়ার অ্যান্টেরিয়র সারফেস। সো এই পেশেন্টেরই, একই পেশেন্টের যখন আমরা দিস ইজ দ্য স্পাইক, এই স্ক্যান স্পাইক, সেম পেশেন্ট, সেম পেশেন্টের আমরা যখন বায়োমেট্রি করলাম তখন এই স্পাইক গুলো আসতেছে। দিস দ্য রেটিনা, posterior surface of the lens, anterior surface of the lens, this is the cornea. ঠিক আছে? This is the cornea, anterior surface, lens, posterior surface of the lens, and this is the sclera or retinal surface. এই পেশেন্ট, সেম পেশেন্ট, এই স্ক্যান, this is the pure biometry মোডে আমাদের অ্যাকশন মানে স্ক্যান করা। আর এটা আমরা বি স্ক্যান মোডে রেখে বি স্ক্যান সাথে এই স্ক্যান অ্যাড করে আমাদের বায়োমেট্রি করা। মানে এখানে বি স্ক্যান এন্ড এ স্ক্যান বোথ ওয়ার্কিং, আর এখানে শুধু এ স্ক্যান ইজ ওয়ার্কিং। এখানে মেজারমেন্টটাকে এখানে যে আমরা যে দেখতে পাচ্ছি অ্যান্টেরিয়র সারফেস অফ দা লেন্স, পোস্টেরিয়র সারফেস লেন্স, কর্নিয়ার সারফেস, রেটিনা, একই পেশেন্টের যখন এ স্ক্যান এন্ড বি স্ক্যান বোথ মোড ওয়ার্কিং, তখন আমাদের দেখতে পাচ্ছি যে
this is the retina, posterior surface of the lens, anterior surface of the lens and cornea. সো আমরা বি স্ক্যান করে আমরা কখনো কখনো বায়োমেট্রিও করতে করা লাগতে পারে বা লাগে, কখনো কখনো আমাদের লাগে। সো এরকম একটা কন্ডিশন। আচ্ছা, এখানে আমাদের একটা কন্ডিশন। সো এটা আমি আরেকটু দেখি। সো আমাদের এই জিনিসটা কি ক্লিয়ার হলো? এটা ক্লিয়ার হলো যে আমরা এটা দিস ইজ দা anterior surface, posterior surface, আমরা সব বি স্ক্যান এ স্ক্যান যেটাই করি না কেন, এই যে এই স্ক্যান মোডটা কি ক্লিয়ার হলো? এই স্ক্যান মোড সাউন্ডটা এখানে ইন্টেন্সিটি শো করতেছে এবং ডিসটেন্স এবং ইন্টেন্সিটি বোথ শো করতেছে যে এই সারফেসটা কত, হাউ মাচ ইন্টেন্সিটি এটা দিচ্ছে সাউন্ডের এবং কত দূরে, প্রব থেকে কত দূরে, এই প্রবের পজিশন থেকে কত দূরে আছে, এখান থেকে পোস্টেরিয়র সারফেস অফ দ্য লেন্স কত দূরে আছে, রেটিনা সারফেস কত দূরে আছে, সেটা একটা শো করতেছে। এবং এই সারফেসের রিফ্লেক্টিভিটিটা কত, এই সারফেসের রিফ্লেক্টিভিটিটা কত সেটাও শো করতেছে। যত বেশি রিফ্লেক্টিভিটি তত স্পাইকটা তত হাই। এবার কি এটা ক্লিয়ার হলো? এই দুটা একজন একটু রেসপন্ড করেন। এবার কি ক্লিয়ার হলো জিনিসটা? জি স্যার, এখন ক্লিয়ার স্যার। জি স্যার। আমরা নেক্সট আরেকটা দেখি। আমরা একটু আগে বললাম অ্যাকুয়াস এন্ড ভিট্রিয়াসে আমাদের ভেলোসিটি হচ্ছে এত, সিলিকন অয়েলে এটা, তাই না? সো আমাদের সিলিকন অয়েলের ভেলোসিটি কম। তো সিলিকন অয়েলের ভিতরে সাউন্ড কি দ্রুত যাবে না স্লো যাবে? স্লো যাবে। স্লো যাচ্ছে। স্লো গেলে কি হবে? তার বলে না 365 দিনে বছর নাকি ফ্রিকোয়েন্সি বেশি স্যার, মানে 7 দিনে সপ্তাহ নাকি 14 দিনের সপ্তাহ আর কি। সিলিকন অয়েলের আসলে 14 দিনের সপ্তাহ হয়, 7 দিনের সপ্তাহ। যাইতে যাই পোস্টেরিয়র সারফেস পর্যন্ত যাইতে তার অনেক সময় লাগে। এই জন্য মনে হয় যে এই সারফেসটা, এই লেন্থটা কত বড়, এখান থেকে এই যে পোস্টেরিয়র সারফেসটা মনে হয় কত দূরে। আসলে সাউন্ড যাইতে অনেক সময় লেগে যাচ্ছে। এই যে সাউন্ড যাইতে যে সময় লাগতেছে, এই যে টাইম ডিলে হচ্ছে, এই জন্য এই লং অ্যাক্সিয়াল লেন্থ আসতেছে। লং মনে হচ্ছে যে ভিট্রিয়াস ক্যাভিটিটা কত বড়, তাই না? এখানে ভিট্রিয়াস ক্যাভিটিটা কত বড় দেখা যাচ্ছে। নরমাল একটা আমরা বি স্ক্যানে এত বড় ভিট্রিয়াস ক্যাভিটি পাই, এটা আমরা ইলংগেটেড করা, ইমেজটা ইলংগেটেড করা, যার জন্য এরকম আসতেছে। আসলে তো আমরা ভিট্রিয়াস ক্যাভিটি এত বড় দেখি না। এর আগে ছবিগুলো থেকে এত বড় দেখছি, এত বড় না নরমালি, হ্যাঁ। বাট এখানে এটা কিন্তু রিয়েল ইমেজ। সো এখানে কিন্তু অনেক লং অ্যাক্সিয়াল লেন্থ। এই লং অ্যাক্সিয়াল লেন্থের কারণ হচ্ছে সাউন্ডের ভেলোসিটি কম, সে সাউন্ডটা স্লোলি যাচ্ছে, সাউন্ডটা এখানে স্লো যাচ্ছে। সো এই স্লো যাইতে 14 দিনে এক সপ্তাহ পূরণ হচ্ছে। যাবে এখানে যাচ্ছে আবার সে ব্যাক করবে। এই যে যাচ্ছে এবং ব্যাক করবে, তাইলে তার মোট কত পথ পাড়ি দিতে হবে? এখানে সে প্রায় এখানে 1600, 900, 800, প্রায় 1/3 সময় তার বেশি লেগে যাচ্ছে, তাই না? 1/3 সময় বেশি লেগে যাচ্ছে, মানে টাইম বেশি লাগতেছে। সো এই জন্য অ্যাক্সিয়াল লেন্থটা এরকম বড় আসে, ফলস বড় আসে। বেসিক্যালি অ্যাক্সিয়াল লেন্থ তো সিলিকন অয়েল দিলে বড় হয় না, বড় আসে বিকজ সাউন্ড ট্রাভেল করতে তার সময় চলে যায়। প্রথমবার যাইতে সে এখানে 600, এখানে একটু পিছনে পড়ে যাচ্ছে, আবার পরবর্তীতে যখন আবার আসতেছে তখন আবার পিছে পড়ে যাচ্ছে। সো এখানে যে একটা গ্যাপ হচ্ছে, যাইতে গেলে স্লো হয়ে যাচ্ছে, আবার আসা যে স্লো, এই জায়গাটা আমাদের লং ডিসটেন্স হিসাবে শো করতেছে। বেসিক্যালি এই অ্যাক্সিয়াল লেন্থ কিন্তু বড় না, ঠিক আছে? এইটার মাহাত্ম্য কি বোঝা গেল? যে এই সিলিকন অয়েলের ভেলোসিটি এবং অ্যাকুয়াস বা ভিট্রিয়াসের ভেলোসিটি জানার মাহাত্ম্যটা, ইম্পর্টেন্স আছে না এটা জানা। সো আমাদের এই কারণে এখানে লং ওয়েভলেন্থ অ্যাক্সিয়াল লেন্থ আসছে। আচ্ছা, আজকে আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের গেইন নিয়ে একটু কথা বলবো। গেইন নিয়ে আজকে কথা বলে আজকে আমাদের ইয়েটা একটু মানে প্রায় শেষের পথে। এই গেইনটা নিয়ে কথা, গেইন জিনিসটা কি আসলে? গেইন আসলে কি পাইলাম জীবনে, কি পাইলাম, গেইনটা কি আমার, তাই না? এরকম বিষয়টা আসলে অনেকটা এরকম। হ্যাঁ, একটা উদাহরণ বলি। অ্যানাটমি পরীক্ষা হয়েছে, অ্যানাটমি কার্ড ফাইনাল। হ্যাঁ, অ্যানাটমি কার্ড ফাইনালে 50 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে।
40 জন 50 মার্কস পাইছে, 50 40 জন পাইছে 50, 60 তে পাস। আর 10 জন পাইছে হচ্ছে 60, 9 জন পাইলো 60, 40 জন পাইলো হচ্ছে 50, 10 জন পাইলো হচ্ছে 60, 9 জন পাইলো 60, আর যে ফার্স্ট বয় সে পাইছে 65। ঠিক আছে, 50 জন স্টুডেন্টের একজন পাইলো ফার্স্ট বয় 65, বাকি 9 জন পাইলো 60, পাস করে গেল, জাস্ট কাটাই কাটাই পাস। আর বাকি 40 জন পাইছে 50, মানে 10 মার্ক কম আছে। এখন এটা জানার পরে কি হলো, ব্যাচ টিচার থাকে না যে ওই ব্যাচকে পড়াইছে, 50 জনকে পড়াইছে, তার উপর একটু বকাঝকা করলো, বা স্যারদের একটা প্রেস্টিজ ইস্যু আছে যে পাস করলো না কেন, এতজন ফেল করলো, 40 জন ফেল করলো, একটা প্রেস্টিজের বিষয় না, এতজন ফেল করছে মানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তো স্যাররা সিদ্ধান্ত নিল ঠিক আছে সবাইকে 10 গ্রেস দিয়ে দাও। সবাই তাহলে কি গ্রেস দিবে? গ্রেস দিলে কি সবাই পায় নাকি যারা ফেল করছে তারা পায়? আইডিয়ালি ফেল করছে তারা পাইছে। তারা পায়। আইডিয়ালি কি হওয়া উচিত? মার্কস দিলে সবাইকে দিতে হবে, তাই না? আইডিয়ালি যে ফার্স্ট বয় সে কি বেশি মার্কস পেয়ে ভুল করলো, জীবনে অন্যায় করে ফেলছে, তারও মার্কস পাওয়া উচিত, তাই না? এখানে তো স্যার মোটিভ আলাদা, এই জন্যই স্যার আইডিয়ালি কি হওয়া উচিত? সবাইকে পাস করেন, সবাইকে সমানভাবে পাস করেন, সবাই পাস করালে সবাইকে পাস করাইবেন। পলিটিক্যাল প্রেসার একজনকে পাস করাইবেন, বাকি স্টুডেন্টদের ফেল করাবেন, সেটা তো ঠিক হবে না। যদি ফেল করাই পাস করাইতে হয়, যাকে আপনি গ্রেস দিয়ে পাস করাচ্ছেন তাকে পাস করাইলে তার উপরে সবাইকে পাস করাই দিবেন, এটাই হওয়া উচিত, তাই না? তো যখন গ্রেসটা দেওয়া হলো সবাইকে 10 যোগ করে, ঠিক আছে, সবাইকে 10 দিয়ে দেন, তাহলে কি হলো? ফার্স্ট বয় কত পাবে? 75 স্যার, 75 পাবে স্যার। আর বাকি যে 60 জন 10 জন 9 জন পাইলো 60, সে তারা কত পাবে? 70 স্যার। বাকি যে 40 তারা স্টুডেন্ট 60, তারা 60, তাহলে এবার 40 জন 60 পেয়ে পাস করলো, 60 করে 9 জন 70 আর একজন 75 পেয়ে, তাহলে কেউ অখুশি থাকবে? সবাই খুশি না, সবার মার্কস বাড়াই দেওয়া হয়েছে। ঠিক আছে, ঠিক আছে না? এটা গ্রেসটা হচ্ছে, গেইনটা হচ্ছে এরকম। গেইন জিনিসটা আমি যে উদাহরণ দিলাম সেটা, so this is a vitreous hemorrhage। এখানে কি দেখা যাচ্ছে? এখানে গেইন হচ্ছে 85 ডিবি, 85 ডেসিবেল। গেইনের যে ইউনিট সেটা হচ্ছে ডেসিবেল। এখানে vitreous hemorrhage বোঝাচ্ছে, এটা ক্লিনিক্যালি এটা আমরা কালার ফান্ডাস, vitreous hemorrhage না, এটা vitreous hemorrhage। এখানে কি বোঝা যাচ্ছে? 85 ডিবি গেইন, সরি এটা 65 ডিবি বোঝা যাচ্ছে। vitreous hemorrhage বোঝা যাচ্ছে না, না মনে হচ্ছে একটা মেমব্রেন, সামথিং একটা মেমব্রেন বোঝা যাচ্ছে। এটা হচ্ছে 76 ডিবি, এখানে মেমব্রেনটা আরেকটু ভালো বোঝা যাচ্ছে, একটু গ্রেস দেওয়া হয়েছে, 10 মার্ক গ্রেস দেওয়া হয়েছে, মেমব্রেনটা আরেকটু ভালো বোঝা যাচ্ছে। 85 ডিবি আরো 10 মার্ক গ্রেস দেওয়া হয়েছে, মেমব্রেনটা আরো ভালো বোঝা যাচ্ছে, এবং vitreous hemorrhage কিছু বোঝা যাচ্ছে। এই যে দুর্বল স্টুডেন্টরা পাস করা শুরু করবে, দুর্বল স্টুডেন্টে যারা 50 পে ফেল করছিল পাস করা শুরু করবে। আর ফার্স্ট বয় কি হলো? এই যে ফার্স্ট বয় সে কিন্তু আরো উজ্জ্বল হচ্ছে, উজ্জ্বল নক্ষত্র হয়ে যাচ্ছে। ফার্স্ট বয় কিন্তু উজ্জ্বল নক্ষত্র হয়ে যাচ্ছে। আর এটা আরো কিছু, এই যে স্টুডেন্টরা দুর্বল যারা ফেল করছিল তারা যে পাস করে গেল। এখানে 100 ডিবি, হ্যাঁ এখানে আরো, এখানে যে এখানে আরো মার্কস বাড়াই দেওয়া হলো, তাহলে কি হলো? সবাই পাস করে গেছে। এবার ক্লাসে কোনো খারাপ স্টুডেন্ট না, সবাই পাস করে গেছে। সবাই পাস করে গেলে ভালো স্টুডেন্টের কোনো মূল্য থাকে? ভালো স্টুডেন্ট এই যে ব্রাইটনেসটা বোঝা যাচ্ছে না, বুঝে এত ভালো স্টুডেন্ট বোঝা যাচ্ছে না, এখন সবার সাথে মিশে গেছে। ঠিক আছে স্যার, মানে কি এইটা হচ্ছে কি স্যার রিসিভারের সেন্সিটিভিটি আমরা বাড়িয়েছিলাম, এটাই স্যার আমি হ্যাঁ, এই তার মানে স্যার রিসিভারের আমরা সেন্সিটিভিটি বাড়িয়ে দিলাম, এটা হলে কি হয়? রিসিভারের সেন্সিটিভিটিটা এক্স্যাক্টলি মেশিন আর্টিফিশিয়ালি সেন্সিটিভিটি বাড়ায় দেয়, অ্যাপ্লিকেশন করলাম। হ্যাঁ মেশিন
এটা টোটালি করে মেশিন নিজে। এটা আমাদের সাউন্ড বাড়ায়, আমরা এই পর্যন্ত ঠিকঠাক, আমরা দেখাচ্ছি এতটুকু ঠিক আছে। আমাদের ভিটিএস এভারেজ গেইন 65, একটা সেম টেমপ্লেট, আর একটু মার্কস বাড়াই দেন। সবাই বললো স্যার আর একটু মার্কস বাড়াই দিয়ে দেখি, না ফার্স্ট বয় আর একটু ভালো হয়েছে কিন্তু এখনো পাস করতে পারে নাই, দুর্বল স্টুডেন্টরা পাস করতে পারে নাই। আর একটু মার্কস বাড়াই দিল, দুর্বল স্টুডেন্টরা কিছু পাস করলো, সবাই পাস করতে পারে নাই, সবাই পাস করতে পারে নাই, কিছু পাস করলো, বাট ফার্স্ট বয়ের মার্কস তো বেড়েই যাচ্ছে, সে তো উজ্জ্বল হচ্ছে। আরো মার্কস বাড়াই দিল, কি হলো, সবাই দুর্বল স্টুডেন্ট সবাই পাস করে গেল, এর ক্লাসে সবাই পাস করে গেল, এখন আর ফার্স্ট বয়ের খুঁজে পাওয়া যায় না, একে আর কেউ ভ্যালু দিচ্ছে না, ফার্স্ট বয়ের আর। স্যার একটু কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্লিজ আমি বলবো। তাহলে আমাদের প্রোব দিয়ে কি স্যার তাহলে কনস্ট্যান্ট ইয়েতেই যাবে, ওটা কখনো চেঞ্জ হবে না? আমি বলতেছি, আমি শেষ করি তারপরে প্রশ্ন থাকলে আমি বলে দিচ্ছি। সো এখানে ফার্স্ট বয়ের কোনো ভ্যালু থাকতেছে না, তাহলে আমরা গেইন বাড়াই দিলে কি হচ্ছে, রেজলিউশন কমে যাচ্ছে, আমাদের রেজলিউশন কমে যাচ্ছে, ডিফারেন্সটা করতে পারি না, বাট দুর্বল যারা, উইকার যারা, তাদেরকে দেখতে পাই। এখানে উইকার গেইন বাড়ানোর সাথে সাথে যারা দুর্বল, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাদেরকে খুঁজে বের করা যাচ্ছে। এট দ্য সেম টাইম প্রবলেম হচ্ছে কি, বেশি বাড়াইলে কি হলো, তখন কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না, হ্যাঁ কে ভালো, কে আসলে ভালো স্টুডেন্ট এবং কে খারাপ স্টুডেন্ট, তখন আর ডিফারেন্সিয়েট করা যায় না। কোনটা অ্যাকচুয়ালি ব্রাইটার ইকো, কোনটা অ্যাকচুয়ালি ব্রাইটার স্ট্রাকচার, সেটা কিন্তু তত ভালো ডিফারেন্সিয়েট করা যায় না। করা যাচ্ছে কিন্তু খুব ভালো করা যাচ্ছে না, এখানে খুব ভালো করা যাচ্ছে, এখানে যত সুন্দর করা যাচ্ছে, এখানে কি এত ভালো করা যাচ্ছে, এটাতে অত ভালো করা যাচ্ছে না। তাহলে গেইন বাড়ানোর সুবিধা হচ্ছে যে আমরা খুব মাইনর কোনো স্ট্রাকচার থাকলে সেটাকে আমরা দেখতে পারি। এট দ্য সেম টাইম প্রবলেম হচ্ছে বেশি বাড়াই ফেললে তখন আমরা এই বিভিন্ন স্ট্রাকচারে যে একটার সাথে আর একটা ডিফারেন্স থাকে, বিভিন্ন স্ট্রাকচারের ডিফারেন্সটা আমরা এই ডিফারেন্স গুলো বোঝাটা ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য বি স্ক্যান করার সময় কখন আমরা গেইন বাড়াই দেখি, কমাই দেখি, আমরা গেইন বাড়াই আমরা প্রথমে দেখি যে কি কি স্ট্রাকচার আছে এটা দেখে নিই, এরপর আমরা আবার গ্র্যাজুয়ালি কমাই দেখি যে একটার সাথে কি ধরনের পার্থক্য আছে, হ্যাঁ একটার সাথে আর একটা কি ধরনের স্ট্রাকচারাল ডিফারেন্স আছে বা ইন্টেন্সিটি কি ধরনের ডিফারেন্স আছে সেটা দেখি আমরা, ঠিক আছে। সো দিস ইজ একটা এক্সাম্পল, দিস ইজ দা ওল্ড ভিটিএস এমরেজ। হ্যাঁ আমরা এখানে গেইন দিচ্ছি হচ্ছে 98 ডিবি। সো এখানে কোন রকমে বোঝা যাচ্ছে এই জিনিসটা আমরা ক্লিনিক্যালি, এটা আমাদের বি স্ক্যানে জাস্ট একটা ফেইন কিছু ডট ইকো আসতেছে, গেইন আরেকটু বাড়িয়ে দিলাম 107 107, সো আরেকটু ভালো বোঝা যাচ্ছে 110, আরো ভালো বোঝা যাচ্ছে, এই জিনিসটা তখন এইভাবে বোঝা যাচ্ছে। সো গেইন বাড়াইলে জিনিসটা কি চেঞ্জ হলো, এই যে এই জিনিসটা কি আমাদের আসলে চেঞ্জ হচ্ছে, এটা তো এরকমই আছে, কিন্তু লো গেইন আমরা বুঝতে পারতেছিলাম না, হাই গেইন বাড়ানোর সাথে সাথে আমরা জিনিসটা বুঝতে পারতেছি, বাট স্ট্রাকচার তো চেঞ্জ হয় নাই, এটা তো যেরকম আছে সেরকমই আছে, ঠিক আছে। সো এই কাজটা টোটালি করে মেশিন নিজে, নট দা প্রো। আমি দেখাচ্ছি কোন কোন পজিশনে এটা জিনিসটা হয়, আমি সেটা দেখাই দিচ্ছি। এটা হয় হচ্ছে মেশিনের এতটুকু পর্যন্ত ঠিক আছে, লো গেইন হাই গেইন এই এখান থেকে যে যাচ্ছে, আবার এখান থেকে যে সাউন্ড ওয়েভ আসলো, এই যে ইলেকট্রিক কারেন্ট তৈরি করলো, এ পর্যন্ত সব সময় এক, গেইন বাড়াই করি কমাই করি একই রকম। কি হয় যখন মেশিনের ভিতরে ঢুকে, এই যে যখন সাউন্ড ওয়েভ আবার ইলেকট্রিক কারেন্ট তৈরি করে এই পর্যন্ত কিন্তু ঠিকই আছে, এটা কিন্তু চলে যাচ্ছে কোথায়, মেশিনের ভিতরে চলে যাচ্ছে। প্রবলেম সবকিছু করতেছে এই মেশিন, মেশিনের ভিতরে যখন ঢুকে গেল ইলেকট্রিক কারেন্টটা, এই এই মেশিন তখন এই জিনিসটাকে প্রসেসিং করতেছে, প্রসেসিং করে সে বিভিন্ন ভাবে শো করতেছে। এই যে আমাদের একটা দেখালাম না, এখানে কি করতেছে, এখানে দেখেন এই যে ইট কনভার্ট সাউন্ড ওয়েভ টু ইলেকট্রিক ইম্পালস, এই পর্যন্ত কিন্তু লো গেইন হাই গেইন যেটাই করি না কেন এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত সেম। এরপরে যে এর ভিতরে মেশিনের ভিতরে এই বাকি কাজগুলো হচ্ছে আমাদের মেইন যে কনসোল আল্ট্রাসাউন্ড যে মেইন যে মেশিন, সেই মেশিনের ভিতরে এই কাজটা হচ্ছে। তখন এই যে অ্যাম্পলিফিকেশন অফ দা সিগন্যালস, মেশিন আর্টিফিশিয়ালি এই সিগন্যালগুলোকে অ্যাম্পলিফাই করে, অ্যাম্পলিফাই করে সে গেইনটাকে আমাদের এইভাবে মানে সাউন্ডের ইয়েটাকে এইভাবে বেশি ব্রাইট লো ব্রাইট হাই ব্রাইটনেস এইভাবে শো করে।
এই যে বিভিন্ন জিনিস অ্যাম্পলিফিকেশন, কম্পেনসেশন, এই জিনিসগুলা মেশিন করে। তাহলে আমাদের ইলেকট্রিক কারেন্ট যেটা তৈরি করে প্রোব, সেটা পর্যন্ত সব সময় ঠিক। লো গেইন হোক, হাই গেইন হোক, লো গেইনে যে সাউন্ড ওয়েভ বেশি ইলেকট্রিক কারেন্ট তৈরি করতেছে তা না, আবার হাই গেইনে যে প্রব বেশি ইলেকট্রিক কারেন্ট তৈরি করতেছে সেটাও না, সব সময় একই রকম তৈরি করতেছে। বাট এটা যখন মেশিনের ভিতর ঢুকতেছে, মেশিন তখন এটাকে অ্যাম্পলিফাই করতেছে। হাই গেইনে মেশিন অ্যাম্পলিফাই করে সে এরপর আমাদেরকে প্রেজেন্ট করতেছে ব্রাইটার ইকো হিসাবে। ঠিক আছে, সো প্রব করে না, এই কাজটা করেছে মেশিন মেইন যে মেশিন সেটা। ঠিক আছে, বোঝা গেল? জি স্যার, জি স্যার পারছি। ওকে, তাহলে গেইন বোঝা গেল। গেইনের উদাহরণটা কি মিলছে নাকি মিলে নাই? জোর করে মিলছে না? স্যার আমরা যে কোনো ছবি তুলি মোবাইলে, যখন আমরা জুম করে দেখি সেটা তো মোটামুটি একই রকম স্যার। অনেকটা সেরকমই। জুম করে যে দেখি অনেকটা জুম জুম বিষয়টা না, জুম ঠিক বলতে পারতেছি না, মাথায় এখন জুম কাজ করতেছে না। সো হাই গেইনে কি ইনক্রিজ দ্য সেনসিটিভিটি অফ দ্য ইনস্ট্রুমেন্ট টু ডিসপ্লে দ্য উইকার ইকোস, মানে হাই গেইনে আমাদের উইকার ইকো গুলো আমরা দেখতে পারি, লাইক মাইনর ভিট্রিয়াস ওপাসিটি গুলো আমরা হাই গেইনে দেখতে পারি। লো গেইনে স্ট্রঙ্গার ইকো যেমন রেটিনা স্ক্লেরা এগুলো আমরা দেখতে পারি। লো গেইনে আমরা নরমাল রেটিনা স্ক্লেরা দেখতে পারি, বাট হাই গেইন না হলে নরমাল যে আমাদের ভিট্রিয়াস ডিজেনারেশনের সময় যে কিছু ভিট্রিয়াস ডট থাকে সেগুলো দেখতে পারি না। সো গেইন বাড়াইলে কি হবে? A scan get taller, B scan echo get brighter, increase tissue penetration and sensitivity, decrease resolution. ঠিক আছে, ডিক্রিজ রেজোলিউশন, এই যে বললাম না, রেজোলিউশনটা কমে গেল। আমি এই যে দুটো সেপারেট করতে পারতেছি না, কে ভালো স্টুডেন্ট কে খারাপ স্টুডেন্ট, খুব মানে ভালো সেপারেট করতে পারে না। হাই গেইন, রেজোলিউশন কমে গেল, সেপারেট করতে পারতেছি না। একটু গেইন কম, সো এখানে ভালো সেপারেট করতে পারতেছি, এইটার থেকে এটাতে আমরা সেপারেট করতে পারতেছি স্ট্রাকচার। সো রেজোলিউশন এখানে কম, এখানে রেজোলিউশন বেশি, কারণ এখানে গেইনটা কম, গেইন বেশি হলে রেজোলিউশন কমে গেল। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি বললাম আমরা, ইনক্রিজ টিস্যু। আচ্ছা, এ স্ক্যান গেট টলার, বি স্ক্যান গেট, এ স্ক্যান আর বি স্ক্যান টলার, এটা তো জাস্ট এটা তো হিসেব বিষয়। যত ব্রাইট হবে তত এটা টল হতে থাকবে, এটা যত ব্রাইট হবে তত টল হবে, এগুলো টল হতে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে এখানে কোনো ডট ইই তো নাই, ভিট্রিয়াস হেমোরেজের জন্য কোনো এ স্ক্যান আছে, এখানে কোনো স্ক্যান নাই, বাট এখানে ভিট্রিয়াস হেমোরেজের স্পাইক দিচ্ছে। এখানকার স্পাইকটা আগেরটার থেকে আরেকটু বড়, এখানে স্পাইকটা আর এইটার স্পাইক একটু বড় হয়েছে না, কারণ এটা ব্রাইটার হয়েছে। সো এটা যত এটা ইকো গেইন বাড়ালে এই বি স্ক্যানের ইকো ব্রাইটার হবে এবং এই স্ক্যানের স্পাইক বড় হবে, এই স্ক্যানের স্পাইক বড় হবে, ব্রাইট বাড়বে। জাস্ট নরমাল ফিজিক্স এর কথাই বললাম আর কি। ঠিক আছে, সো দিস ইজ গেইন। সো আমাদের এখানে লেস দ্য রিফ্লেক্টেড সাউন্ড, লেস ভাইব্রেশন অফ পিজোইলেকট্রিক ক্রিস্টাল, সো লেস ইলেকট্রিক ইম্পালস, লেস ব্রাইট ইমেজ যেমন ভিট্রিয়াস ডিজেনার, ভিট্রিয়াস ফিব্রিলস। গেইন এরপরে কি হলো, আমাদের ব্রাইটনেসটা কম, সো আমরা গেইন বাড়াই দিলাম, গেইন ইজ ইনক্রিজড। অ্যাম্পলিফিকেশন অফ দ্য এখানে যে রিয়েল যে ইলেকট্রিক ইম্পালসটা তৈরি হচ্ছে সেটাকে অ্যাম্পলিফাই করলাম। অ্যাম্পলিফিকেশন অফ দ্য ইলেকট্রিক ইম্পালস ইজ ডান বাই দ্য সফটওয়্যার মেশিন, মেইন মেশিনটা এটা অ্যাম্পলিফাই করে। সে কি করলো, ইনক্রিজ ব্রাইটনেস অফ দ্য প্রিভিয়াস লেস ব্রাইট ইমেজ। এই যে লেস ব্রাইট ইমেজটা ছিল এটাকে ব্রাইটনেসটা সে বাড়াই দিল, সফটওয়্যার এটা করলো, করে মাইনর স্ট্রাকচার ক্যান বি ভিজুয়ালাইজড। সো আমরা খুব মাইনর যে স্ট্রাকচার থাকতেছে সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি। স্যার ওই যে সেকেন্ড পয়েন্ট যে লিখছেন, তাহলে এখানে পেনিট্রেশনটা কিভাবে? এখানে তো স্যার এটা মেশিন করছে, মেশিনই পুরোটাই হচ্ছে কন্ট্রোল করছে। আমার তো টিস্যু থেকে যে রিফ্লেকশন গুলো আসবে সেটা তো প্রথমেই আসছিল, কিন্তু আমার সেনসিটিভিটি কম থাকার কারণে এটা আমি দেখতে পাচ্ছিলাম না, যেটা মেশিন পরে অ্যামপ্লিফাই করে আমাদেরকে দেখাচ্ছে। না, আসলে পেনিট্রেশন তো সাউন্ড ডিজে করে, সো পেনিট্রেশন বাড়ে না, আসলে এটা সেনসিটিভিটি বাড়াচ্ছে। সেকেন্ড যে পয়েন্টটা দিছেন এটা সেনসিটিভিটি বাড়াচ্ছে, সরি এটা সেনসিটিভিটি বাড়াচ্ছে। যেমন এখানকার কিছু স্ট্রাকচার বোঝা যাচ্ছিল না, সেনসিটিভিটি বাড়াচ্ছে। এগুলো এখানেও আছে এই জিনিসগুলা।
গেইনের সাথে তো ফ্রিকোয়েন্সির কোনো সম্পর্ক পেনিট্রেশন সরি এটা পেনিট্রেশন এখানকার টিস্যু কিন্তু নরমালি আছে কিন্তু গেইন কমের কারণে এটা বুঝতে পারতেছি না বাট এখানে সেটাই স্যার, মানে আগে ছিল কিন্তু আমরা কম থাকার কারণে সে ধরা পড়ে না। সেনসিটিভিটি বাড়াচ্ছে জি সেনসিটিভিটি বাড়ছে পড়তে ঠিক আছে এটা ঠিক আছে মানে এটা না সরি এটা না এটা সেনসিটিভিটি বাড়াচ্ছে হ্যাঁ মানে সে অল্প ইয়ে হলেও সে দেখতে পারতেছে সেনসিটিভ সে মেশিন সেনসিটিভ হয়ে গেছে সে অল্প জিনিসকেও দেখে ফেলতেছে মেশিন এখন সেনসিটিভ হয়ে গেছে ঠিক আছে জি স্যার। হ্যাঁ সেনসিটিভিটি বাড়াবে ঠিক আছে ঠিক আছে আজকে এই পর্যন্তই কারণ ইয়ে থাকলে আমাদের এখানে স্যার মেশিনে আরেকটা নব আছে যেটা টাইম Sorry? গেইন কন্ট্রোল স্যার মেশিনে যেটা বিস্কের মেশিনে স্যার আমাদের এনাতে যেটা আছে একটা নব আছে স্যার যে টাইম গেইন কন্ট্রোল টাইম গেইন কম্পেনসেশন টাইম গেইন কম্পেনসেশন এটার কি স্যার কোনো ক্লিনিক্যাল প্র্যাকটিক্যাল ইউজ আছে বা এটা আমরা কি জন্য নবের ফাংশনটা স্যার এই ছবিটাতে আমার একটা কোশ্চেন ছিল, আগের ছবিটা। এটা এটা জি স্যার, না না আগের ছবি, হ্যাঁ এই এটা? ছবিটা। জি স্যার। কি করছেন স্যার স্যার আগের ছবিটা যেটা ছিল স্যার এটা না স্যার, ওই যে যেখানে স্যার আমি আয়ের মধ্যে যে জি স্যার এই ছবিটা স্যার ইউএম এ স্যার আমি তো এখানে কাপলিং ফ্লুইডের সাথে এখানে আমি ওয়াটারও দিই স্যার, হচ্ছে প্রপটা স্যার এই ওয়াটার দেওয়ার স্যার মানে এক্সাক্ট যদি আমাদের বলে যে আমরা এখানে কাপলিং ফ্লুইডের সাথে আমরা যেখানে স্যালাইন ওয়াটারটা দেই এটার ইন্ডিকেশনটা কি, কেন দেই স্যার, আমাদের আনসারটা কি হবে স্যার? না আমি কোন স্টুডেন্টের কোনো কারোর পরীক্ষা আমি প্রথমে ভূমিকায় বলছি হ্যাঁ কেউ যদি মনে করে পরীক্ষার পাশে আমাদের এই লেকচারটা হেল্পফুল হবে তাহলে এইটা না হ্যাঁ আমি আসলে তাদেরকে এনকারেজ করতেছি যদি কেউ কারোর মনের ইচ্ছা থাকে আমি নিজে বি স্ক্যান করব নিজে বি স্ক্যান ইন্টারপ্রিটেশন করব ফর মাই লাইফ ফর মাই প্র্যাকটিসিং লাইফ তাহলে এটা প্রশ্নটা অন্যভাবে বলো যদি এভাবে ঘুরাই বলো তাহলে আমি উত্তরটা দিই ঠিক আছে কথা আসলে পরীক্ষার জন্য না 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 স্যার আমাকে এমনি বলেন এই ফ্লুইডটা যে আমরা দিচ্ছি কেন দিচ্ছি স্যার, ঠিক আছে ফ্লুইডটা কেন দেয়? ওই যে আমি একটা বলছি যে কাপলিং ফ্লুইড না দিলে কি হবে প্রোব এবং কন্টাক্ট সারফেস প্রোব এবং আমাদের প্রথম যে অকুলার সারফেস যেটাতে সাউন্ড হিট করবে এর ভিতরে এয়ার ঢুকে পড়ে এয়ার ঢুকলে তখন সাউন্ডটা কয়টা মিডিয়া হয়ে গেল হ্যাঁ আমি যদি আমরা যে এই যে মিডিয়া হয়ে হয় না এটা আমরা গনিওস্কোপিতে কাপলিং ফ্লুইড দিই না হ্যাঁ স্যার গনিওস্কোপিতে কাপলিং ফ্লুইড একই কারণে দিই যে কারণে গনিওস্কোপিতে কাপলিং ফ্লুইড দিই সেই একই কারণে আমরা এখানে জেল দিই অথবা ফ্লুইড দিই একই কারণে সো দ্যাট আমাদের এই ইন্টারফেসটা আরেকটা ইন্টারফেস না ঢুকে পড়ে মানে ফ্লুইড জেল না দিয়ে যদি আমি ফ্লুইড দিই তাতে এমন কোনো হচ্ছে আলাদা কোনো কিছু না, দুইটার মানে ফাংশন একই আমার হচ্ছে একই। স্যার আরেকটা জিনিস আমি দেখেছি যে যেটা আল্ট্রাসাউন্ড বায়োমাইক্রোস্কোপি প্রোব স্যার ইভিএম প্রোবের মাথাটা স্যার অসিলেট করে মানে ওইটা রাউন্ড একটা ঘোরে আবার ওই জিনিসটা আবার মানে এটা তো অসিলেট করে স্যার ওই পুরো মানে শুধু এক জায়গার বিম না নিয়ে পুরো 3 ডাইমেনশনাল পুরাটাই কর্নিয়ার বিমটা নিচ্ছে। এখন স্যার আপনি আবার ছবিটা দেখেছি ইভিএম প্রোব দিয়ে আবার প্যাকাইমেট্রি করা যাচ্ছে এটা স্যার প্যাকাইমেট্রি প্রোবটা তো আবার একটু অন্যরকম মানে এই জিনিসটা আমি বুঝতে পারলাম না প্যাকাইমেট্রি প্রোবে স্যার এইটা হচ্ছে একই ফ্রিকোয়েন্সি না না আমি বলি হ্যাঁ আমরা ইউভিএম প্যাকিমেট্রি এগুলা আসলে সব মেশিন টু মেশিন ভেরি করে এটা নিয়ে আজকে আমরা না কথা বলি আমি জাস্ট শো করলাম যে একটা মেশিনে অনেকগুলো অপশন থাকতে পারে হ্যাঁ আর মেইনলি আমি শো করার চেষ্টা করছি প্যাকিমেট্রি মানে ইউভিএম এর সাথে বেস স্ক্যানের আসলে রিলেশন বা ডিফারেন্স সেটাই শো করার জন্য এগুলো দেখা নট যে প্যাকিমেট্রি সম্বন্ধে আজকে কথা বলা না প্যাকিমেট্রির জন্য এইটা দিস ইজ নট দ্য আইডিয়াল প্যাকিমেট্রির জন্য এটা দিস ইজ নট দ্য আইডিয়াল সো এটা নিয়ে আমরা এটা নিয়ে কথা না বললে প্যাকিমেট্রি আমরা কি ইউভিএম দিয়ে করি নরমালি সাউন্ড দিয়ে করি না স্যার নরমালটা করি না এটা আমরা অ্যাভয়েড করি যে করা যায় বাট করি না ঠিক আছে আর এটা আমাদের আজকে টপিক ছিল না আমি জাস্ট ইউভিএমটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে ইউভিএম দুটোই সাউন্ড ইউভিএম আর সাউন্ড বেস কেন সাউন্ড বাট দুটো জাস্ট সাউন্ডের ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি এটা ডিফারেন্সের কারণে আমাদের জাস্ট ইয়াটা হচ্ছে স্ক্যানিং এরিয়া এবং রেজোলিউশনটা ডিফারেন্স এটা বোঝানোর জন্য এটা বলা স্যার টিজিসি নিয়ে স্যার দুটো লাইন যদি বলতেন তো টিজিসি জিনিসটা কি এইটুকু স্যার কোনটা টাইম গেইন কম্পেনসেশন স্যার ওটা টাইম গেইন কম্পেনসেশন এগুলো আসলে
অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড যেন খুব ইম্পর্টেন্ট। যখন আমরা লার্জ এরিয়া এবং অনেক ডিপার স্ট্রাকচার গুলো যখন স্ক্যানিং করা হয় তখন এই টাইম গেইন কম্পেনসেশনটা কাজে লাগে। হ্যাঁ, মানে এই টাইম গেইন কম্পেনসেশনটা হচ্ছে এটা হচ্ছে আমি এক্সাম্পলটা হচ্ছে এরকম, গেইনটা কোথায়, গেইনটা আচ্ছা সাপোজ আমি গেইনের এই যে গেইনটা হচ্ছে আমার এখানে আমরা কি করতেছি, আমরা যখন বাড়াচ্ছি, গেইনটা যখন বাড়াইলাম পুরো এরিয়ার জন্য একই ভাবে বাড়াই দিলাম। এখানে 85 ডিবি মানে এই পুরো এরিয়াতে 85 ডিবি কাজ করতেছে। 108 মানে পুরাটাতে 108 গেইন কাজ করতেছে। টাইম গেইন কম্পেনসেশন আসলে এক এক জায়গায় এক এক রকম ভাবে কাজ করানো যায়। সাপোজ আমি এখানে 108 কাজ করবে, এখানে কাজ করবে 107, এখানে কাজ করবে 85। এটা এটা আরো অনেকগুলো নব দিয়ে এই নব দিয়ে এটা চেঞ্জ করা যায়। সেটা হচ্ছে টাইম গেইন। মানে স্যার মানে এখানে স্যার যে ব্যক্তি শুধু ফেল করতেছে শুধু তাকে গ্রেস দিচ্ছে ওইরকম আর কি। এটা মানে টাইম গেইন কম্পেনসেশন একসাথে ফেন্ডারে পাসও করানো যায় এবং ভালো স্টুডেন্টের সাথে কম্পারিজনও করা যায়। বুঝতে পারছি, মানে এখানে সবগুলি সমানভাবে গেইন না দিয়ে নির্দিষ্ট মানে সাপোজ এখানে বেশি গেইন বাড়াই দিলাম, এখানে একটু কম, এখানে আবার বেশি করে দিলাম। মানে আমার যে ইকোটা আসতেছে ওইটার টাইমের ডিউরেশন বলতে কোন পজিশন আছে তার উপর ভিত্তি করে আমার কোন পজিশনের ইকোটা আছে, কোন পজিশনের ইকোটাকে আমি বাড়াইতে চাচ্ছি, কোন এই পজিশনের ইকোটাকে আমি বাড়াবো নাকি এই পজিশনের ইকোটাকে আমি বাড়াইয়ে দেব। এইটাই হচ্ছে টাইম গেইন। মানে টাইম মিন্স এখানে কোন পজিশন সেটা হচ্ছে এক্স্যাক্টলি টাইম। থ্যাংক ইউ স্যার। আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমরা বি স্ক্যান করার সময় স্যার ফ্রিকোয়েন্সিটা কি বাড়ানো কমাতে পারবো? যেমন স্যার যদি কাছের স্ট্রাকচার দেখতে চাই ফ্রিকোয়েন্সি বাড়াতে হয়, তো ফ্রিকোয়েন্সি বাড়ানো কমাতে হলে টোটাল প্রব চেঞ্জ করতে হবে। ফ্রিকোয়েন্সি একটা প্রবের জন্য ফিক্সড, কিন্তু একই মেশিনে অনেকগুলো প্রব লাগানোর সিস্টেম আছে। হ্যাঁ, আমি একই মেশিনে ওই একটা মেশিন দেখালাম যে একই মেশিনে দুটো প্রব লাগানো যায়, সেরকম সিস্টেম আছে, কিন্তু একটা গিভেন প্রবের জন্য ওই প্রবের ফ্রিকোয়েন্সি ফিক্সড, এটা চেঞ্জ করা যাবে না। থ্যাংক ইউ স্যার। আমার আজকের ইয়েটা শেষ। কারো যদি ইয়ে থেকে রাত আসলে 9:30 বেজে গেছে, অনেক টাইম হয়ে গেছে। সবাই বেশি 9:30 বেশি হয়ে গেছে। কারো প্রশ্ন থাকলে ইয়ে করা, আমি জাস্ট ইয়ে করতেছি, চেষ্টা করি বলার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি বলেছিলেন যে বি স্ক্যান দিয়ে আমরা মাঝে মাঝে বায়োমেট্রিক করতে পারি, কিন্তু গেইন বাড়ানো কিংবা কমানো যদি হয় সেক্ষেত্রে কি বায়োমেট্রিক রেজাল্টটা কি চেঞ্জ হতে পারে কিনা স্যার? বায়োমেট্রিক রেজাল্ট চেঞ্জ হবে না, বাট আমাদেরকে একটা জিনিস ঠিক মতো পিক আপ করতে হবে যে কোনটা আমাদের রেটিনাল ইমেজ। একটা জিনিস চেঞ্জ করতে হবে, ইয়ে করতে হবে। সাপোজ এখানে আমি গেইন বাড়াইলে এটাও যে পরিমাণে বাড়বে এটাও সেই পরিমাণ বাড়বে, কিন্তু আমাদের কনফিউশন করা যাবে না আমি এখানে কোন ডিসটেন্সটা নিব, এখান থেকে এইটা নিব নাকি এখান থেকে এইটা নিব। এইটা কনফিউশন হলে আমাদের অ্যাক্সিয়াল লেন্থ কম বেশি হয়ে যাবে। কিন্তু এটা যতবার গেইন বাড়াইলে, সাপোজ এখানে 50 গেইন আছে, হ্যাঁ 50 ডিবি, আমি যদি 100 করি তো এটাও বাড়বে, এটাও বাড়বে, এটাও বাড়বে। সো এটাতে প্রবলেম না। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর কারো প্রশ্ন না থাকলে আমরা আজকে শেষ করি। আমাদের আসলে একটা বি স্ক্যান খুব বেশি মানে অনেকের কাছে মজার না, বাট আমি যেটা বলি কেউ যদি মনে করে যে আমি নিজে বি স্ক্যান করব, আমি নিজে শিখে করতে চাই, তাহলে এটা মনে হয় হেল্পফুল হবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরে ইয়ে করতে হবে। সো আমাদের নেক্সট আজকে একটু বেসিক একটু ইয়ে আছে। আমাদের নেক্সট হচ্ছে টুমরো আমাদের ইয়েটা হচ্ছে এটা প্র্যাকটিক্যাল বি স্ক্যান। আমরা কিভাবে প্রব ধরবো, প্রব কোথায় ধরলে কেমন দেখা যাবে, প্রবের পজিশনের সাথে আমাদের স্ট্রাকচার কিভাবে চেঞ্জ হয়। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমরা কালকে ইনশাআল্লাহ ডিসকাস করব। এবং নেক্সট ফলোইং 4 ডেজে আমরা প্র্যাকটিক্যালি আমরা কি দেখি, অপটিক নার্ভের কি কি লেশন দেখি, কিভাবে কোন লেশনে কি পাওয়া যাবে, সেগুলো আমরা অপটিক ডট ইকো, ভিট্রাস ক্যাভিটিতে কি আছে, মেমব্রেনাস ইকো কিভাবে ডিফারেন্সিয়েট করব, কি কি ম্যাসলেশন দেখতে পারি, অকুলার ওয়ালে আমরা কি কি দেখতে পারি, আমরা সাবসিকুয়েন্টলি ক্লিনিক্যাল বি স্ক্যান এগুলো দেখবো। হ্যাঁ, প্র্যাকটিক্যাল আমাদের ইনশাআল্লাহ টুমরো প্র্যাকটিক্যাল বি স্ক্যান সেম টাইম
সেম লিঙ্ক জাস্ট আমরা তখন দেখবো যে এটা কিভাবে আমাদের মেইনলি প্র্যাকটিক্যালি আমাদের বি স্ক্যান করার জন্য প্রব হ্যান্ডেলিং এবং আমাদের যে আমাদের ইকোগ্রাম যেটা দেখি সেটার সাথে কোরিলেশন এন্ড প্রব হ্যান্ডেলিং করা যেটা সেটা আমরা কালকে ইনশাআল্লাহ ডিসকাস করব। বাট এলিমেন্টারি বি স্ক্যান আজকে যে ডেটা আমার কাছে মনে হয় এটা আসলে এতটুকু বেসিক না জানলে পরবর্তীগুলো তো মজা লাগে না, আসলে মাঝে মাঝে কনফিউশন হয় এটা কি ওটা কি এরকম কনফিউশন হয়। এই জন্য আসলে বেসিকের উপরে খুব বেশি বলতে ইচ্ছা করে না, তারপরে এতটুকু না বলে মনে হলো যে ইনকমপ্লিট থেকে যাবে। সো আমার মনে হয় আজকে এখানে শেষ করি। থ্যাংক ইউ। আমাদের নেক্সট প্র্যাকটিক্যাল থ্যাংক ইউ স্যার। সেম টাইম